আসসালামু আলাইকুম দাখিল 26 শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা একেবারে শেষ সময়ে, আগামীকালই তোমাদের পরীক্ষা, তোমাদের শেষ সময়ের প্রস্তুতিকে আরো গুছিয়ে দিতে তোমাদের এমসিকিউ এর জন্য এমন 160টা এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো পড়লে তোমার বাংলা দ্বিতীয় পত্র বইটি আবার রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা আজকের এই ক্লাসটি বিষয়ে মাথায় রেখো, আজকে আমরা কোনোভাবেই এই ক্লাসটি এমন ভাবে সাজাইনি যে তোমরা এই 160টা এমসিকিউ পড়লেই 100% হুবহু কমন পাবে। তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি, এই 160টা এমসিকিউ পড়লেই তোমরা শতভাগ এখান থেকেই, অর্থাৎ এই ক্যাটাগরি থেকেই তোমরা 100% কমন পাবে। অর্থাৎ আমরা আজকে শুধু 160টা এমসিকিউই পড়বো না, এগুলোর আশেপাশে যেগুলো আছে সেগুলো দেখবো। সুতরাং তোমরা যারা যারা যুক্ত হয়েছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আর তাদরিসের পক্ষ থেকে। তোমাদের যে সকল বন্ধু যুক্ত হয়েছে কিংবা হয়নি, সবাইকে দ্রুত কানেক্ট করার জন্য তোমরা লাইভটি একটু শেয়ার করে দাও। তোমরা একটু দ্রুত লাইভটি শেয়ার করে দাও, যেন বাকিরাও যুক্ত হয়ে যেতে পারে। আমরা মিনিট খানেকের মধ্যেই যাতে লাইভটি শুরু করে দিতে পারি। আজকে চেষ্টা করেছি একবারে অন টাইমে লাইভটি শুরু করার জন্য, একবারে 30-এ শুরু করার জন্য চেষ্টা করেছি। তোমরা দ্রুত জানিয়ে দাও সবাইকে যে আমাদের লাইভ শুরু হয়ে গেছে। আমি আবারও বলছি, আজকে আমরা এমন 160টা এমসিকিউ বাছাই করেছি প্রতিটি পরিচ্ছেদ থেকে খুঁজে খুঁজে। ধরো এমন পরিচ্ছেদও আছে যেখান থেকে মাত্র 4টি বা 5টি নিয়েছি কিংবা 6টি। এই 6টি এমসিকিউ পড়লে তোমার এই অধ্যায়ের ফুল কনসেপ্টটা আবার ক্লিয়ার হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? আমি তো গত ক্লাসে তোমাদেরকে একেবারে 2 ঘন্টার মধ্যেই পুরো বইটির প্রায় শেষ পর্যন্ত চলে যাওয়ার চেষ্টা করেছিলাম। এই যে আমরা ওখানে শেষ করছি, এবার সেখান থেকে খুঁজে খুঁজে এমন কিছু এমসিকিউ আমরা যুক্ত করেছি যে এমসিকিউ গুলো তুমি পড়লে দেখা যাবে পুরো কনসেপ্ট আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? কারণ তুমি দেখো, মাত্র 160টি এমসিকিউ দিয়ে হুবহু 30টা কমন ফেলা কঠিন, কিন্তু এই 160টি এমসিকিউ এমন এমন এমসিকিউ গুলো করে যদি আমরা বাছাই করে পড়তে পারি, সেই ধাঁচের এমসিকিউ গুলো আসা কিন্তু সহজ। যেমনটা আমরা ম্যাথের ক্ষেত্রে দিকে দেখবা, এক ধরনের একটা অঙ্ক করলে আমরা অন্য অঙ্কগুলো পারি। একইভাবে আমরা এখান থেকে একটা অধ্যায় থেকে যে 5টি বা 6টি একেবারে মূল এমসিকিউ সেগুলোকে আলাদা করেছি, এটা বুঝে ফেললে এই ধরনের এমসিকিউ আসলে আমরা ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, সবাই সালাম জানিয়েছো, আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো। তোমরা আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা সেটা আমাকে জানাও, এবং আমরা এখন লাইভটি শুরু করে দিব। এবং আজকে লাইভের বিস্তারিত আমি বলে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একেবারেই কালক্ষেপণ করবো না, আমরা লাইভ শুরু করে দিব এখনই। আচ্ছা, আমি লাইভের বিস্তারিত বলে দিচ্ছি। যারা সালাম জানিয়েছো আবারও ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি তোমরা 211 জন যুক্ত হয়েছো ইতিমধ্যে। তোমাদেরকে আমি বলবো তোমরা কষ্ট করে দ্রুত লাইভটি শেয়ার করে দাও, যেন বাকিরাও যুক্ত হয়ে যেতে পারে, তাহলে আমাদের ভালো হবে। যেহেতু একেবারে শেষ সময়ের প্রস্তুতি, আমরা অবশ্যই সময় নষ্ট করবো না, দ্রুত করব। মনোযোগ দিয়ে শোনো, ইতিমধ্যে আমি ফোন রেখে দিয়েছি। সাউন্ড ঠিক আছে কিনা বলো। আমি ওকে, আজকের লাইভটির কিছু ডিসিপ্লিন আমরা দেখে নেই। তোমাদেরকে আবারও বলবো, হাইলি রিকোয়েস্ট, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমরা কমেন্ট বক্সে অহেতু কথা বলবে না। চেষ্টা করবে আমি যে এমসিকিউ গুলো তোমাদেরকে দিচ্ছি, এমসিকিউটা দেখার সাথে সাথে উত্তর বলে দেওয়ার জন্য। আমি আজকে এমসিকিউটা দেওয়ার সাথে সাথে উত্তর বলার আগে এটার ব্যাখ্যা বলা শুরু করে দিব, তোমরা উত্তরটা লিখে ফেলবে। বুঝতে পারছো বিষয়? এবং উত্তরটা তোমরা লিখে ফেলবে, এরই মধ্যে দেখবে মিলে যায় কিনা। মিললে মিলুক, না মিললে নাই, অসুবিধা নাই। সবগুলো যে মিলবে এরকম না, তুমি তোমার মতো উত্তর করার চেষ্টা করবে। আমার কথা আশা করি বুঝতে পারছো। এবং অবশ্যই আমরা যেন সময় নষ্ট না হয়, একটু একটু তাড়াতাড়ি করবো। বুঝতে পারছো আমার কথা? চলো তাহলে আমরা শুরু করে দিই।
ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেষবারের মতো বলছি, যারা লাইভটি শেয়ার করনি দ্রুত শেয়ার দিয়ে দিতে পারো যেন বাকিরাও যুক্ত হয়ে যেতে পারে। চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের কার্যক্রম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক, পরিচ্ছেদ 5 থেকে ধ্বনীয় বর্ণ থেকে আমরা প্রশ্ন প্রথমে রেখেছি, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? তোমাদেরকে এটি ইতিমধ্যে আমি গত ক্লাসে পড়িয়েছি, দেখি তোমরা উত্তর করে ফেলো। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনিগুলো আমি নিচে লিখে দিয়ে দিচ্ছি, আবার তোমাদের আবার জন্য রিভাইজ হয়ে যায়, সেই জন্য আমি আবার লিখে দিয়ে দিচ্ছি, তোমরা উত্তর লিখো। উত্তর তো ইতিমধ্যে লিখে ফেলার কথা, উত্তর তো ইতিমধ্যে লিখে ফেলার কথা তোমাদের। এই যে এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আমি এটা এভাবে লিখে দেওয়ার একটা কারণ আছে, অবশ্য আবারও বলছি, গত ক্লাসে বলছি, মৌলিক স্বরধ্বনি এটা মনে রাখবা 7টি। কয়টি মৌলিক স্বরধ্বনি? 7টি। শুধু যে মৌলিক স্বরধ্বনি 7টি এটি না বলছিলাম, এটাও তোমাকে মনে রাখতে হবে। শেষ, এটা মাথায় রেখো। আমরা দ্বিতীয় প্রশ্নটিতে যাচ্ছি। দেখো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীক অর্থাৎ আমরা মুখে যেটা বলি সেটা ধ্বনি, যেমন অ কিংবা আ কিংবা ক, এটা ধ্বনি। এই ধ্বনিটা যখন লেখা হয় অর্থাৎ এটা যখন একটা চিহ্ন আসে তখন সেটাকে কি বলে? যেমন আমরা বললাম ক, দেখছো এটা ধ্বনি। এই ধ্বনিটা যখন আমরা একটা চিহ্ন দিই, অর্থাৎ আমরা যখন ধ্বনিটাতে একটা কি দেই, ধ্বনিতে যখন আমরা ধ্বনিতে আমরা যখন চিহ্ন দিই, যে ধ্বনিটা আমরা মুখে উচ্চারণ করছিলাম সেটা ছিল হচ্ছে অ কিংবা ক। আবার বলছি দেখো ক, এটা ধ্বনি। আর এটা যদি আমরা লিখি, এই যে দেখো এটা চিহ্ন হইলো না? হ্যাঁ, এই চিহ্নটিকে কি বলে? এটি একটু বর্ণ। বুঝতে পারছো বিষয়? তার মানে ধ্বনির তোমার হচ্ছে চিহ্নকে অর্থাৎ ধ্বনির প্রতীককে, এই যে এটা একটা প্রতীক ধ্বনির, এই প্রতীকটাকে কি বলা হয়? বর্ণ। এটির উত্তরটি এখানে যুক্ত করা হয়নি, দুর্ভাগ্যক্রমে শুধু উত্তর লেখাটাই আসছে। আমি তোমাদের একটু বলে দিই এটা নিয়ে, এই জায়গায় একটু বলা উচিত। দেখো এখানে শুধু উত্তরটা আসছে, কিন্তু উত্তরটা আমরা সংযুক্ত হয়নি। তাড়াহুড়া করে এমসিকিউ রেডি করতে গিয়ে এই 1 2 3 জায়গায় একটু সমস্যা হয়েছে। তোমাদেরকে আমি বলি, এখানে তোমরা এমসিকিউ পেলে এটি নিয়ে কমেন্ট একবারে তোমরা উদ্ধার করে দিও না। তোমাদেরকে আমি বলছি যে তোমাদেরকে যখন আমরা পিডিএফটা দিব, তখন পিডিএফ দেওয়ার সময় ইনশাআল্লাহ এই উত্তরগুলো কারেকশন করে দিব আমরা। হ্যাঁ, কোথাও যদি একটা বানান ভুল থাকে সেগুলো তো আমি এখন বলেই দিব, তবুও চেষ্টা করবো আমরা ঠিক করে দেওয়ার জন্য। সুতরাং তোমরা অধৈর্য হবে না এবং ওই আন্দাজে কথা বলবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তোমরা বুঝতে পারছো যে আমি কোন কৌশলের সামনের দিকে আগাচ্ছি। তোমরা অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। চলো আমরা সামনের দিকে যাই। এটার উত্তর তো পেয়ে গেছি আমরা, বর্ণ। 3 নম্বরে চলে এসেছি আমরা। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? এটিও আমি তোমাদেরকে গত ক্লাসে বলে দিয়েছি। উত্তর করে ফেলো দ্রুত, প্লিজ দ্রুত উত্তর করো। আমরা জানি কোন ব্যঞ্জন বর্ণের নিচে, যেমন ধরো আমরা বললাম এই যে এই বর্ণটি, এটি একটি ব্যঞ্জন বর্ণ, এই বর্ণটির মধ্যে কোনো কার নাই, তাহলে কোন বর্ণটি আছে? তুমি দেখো এই বর্ণটি একটি স্বরধ্বনি আছে, সেটি ছাড়া তুমি উচ্চারণ করতে পারবা না, সেটা হচ্ছে অ। যেমন তুমি দেখো এই তো পারতেছো না, দেখছো ল, এই দেখছো এর মধ্যে কি আছে তাহলে? ও। হ্যাঁ, তাহলে প্রতিটি ব্যঞ্জন বর্ণের নিচে একটি করে কি থাকে? অ। এখানে প্রশ্ন কি ছিল? ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? ও আছে বলে ধরে নেওয়া হয়। আশা করি তোমরা পারছো অনেকেই। উত্তর কি করছো আমার দেখার সুযোগ হয়নি। ফাইন, তোমরা ক উত্তর করেছো, ধন্যবাদ তোমাদের সবাইকে, সবার উত্তর হয়েছে। এবার আমরা 4 নম্বরটিতে যাচ্ছি। দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম আমরা পড়ছি, সেটা হচ্ছে অনুবর্ণ। হ্যাঁ, এবার অনুবর্ণ 3 ধরনের হয়, সেটা আমরা জানি, রেফ, ফলা এবং তোমার হচ্ছে বর্ণ সংক্ষেপ, এই 3টা। তাহলে তোমার হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে অনুবর্ণ। তাহলে এটি আমি আবারও বলে দিচ্ছি, অনুবর্ণ হয় আবার 3 ধরনের। কি কি হয়? একটা হচ্ছে রেফ, তারপরে হচ্ছে তোমার ফলা এবং কি বর্ণ সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ। আমার প্রিয় দাখিল 26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখনো ভাবছো যে হুবহু এই 160 এমসিকিউ থেকে কমন পাবে, সেটি কিন্তু ঠিক হবে না। আমি দেখো কি করে দিচ্ছি তোমাকে, পাশে আবার এটা বলে দিচ্ছি। তার মানে এমসিকিউ দেখতেছো তুমি, এইটা তথ্য পাচ্ছ তুমি ওইটারও। এভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, আশা করি তোমার পুরোটা বই আবার শেষ হয়ে যাবে এবং এখান থেকেও তুমি অনেকগুলো ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। চলো আমরা সামনের দিকে যাই। এবার দেখি আমরা বাংলায় সংখ্যা বর্ণ কয়টি? এটি খুবই সহজ। সংখ্যা বর্ণ তো নিশ্চয়ই 42টি হবে, তাই না বলো? দেখি তোমরা কমেন্টে কি লিখছো। তোমরা কমেন্টে কি লিখছো একটু দ্রুত কমেন্ট করবে। ওকে, তাহলে আমি তো এটা উত্তর বলে দিয়েছি। হ্যাঁ, না বলি না, এটা বাংলা সংখ্যা বর্ণ কয়টি? বাংলা সংখ্যা বর্ণ হচ্ছে আমরা জানি 10টি। সেটি কোনটা থেকে কোনটা সেটা আমি বলে দিই। আমরা জানি 0 থেকে 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সংখ্যা বর্ণ। এটার উত্তর তোমরা করে ফেলেছো, উত্তর হয়েছে। আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। দেখো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? এই উত্তরটি কিন্তু আমরা ভুল করি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? আমরা তখন বুঝে ফেলি মৌলিক স্বরধ্বনি কয়টি, এটি কিন্তু না।
মৌলিক স্বরধ্বনি নিয়ে কিন্তু বিষয়টা এটা হচ্ছে এখানে আসবে। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি, অর্থাৎ স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলে মোট ধ্বনি কয়টি। তাহলে আমরা জানি স্বরধ্বনি কয়টি, আমি লিখে দিচ্ছি, তোমরা উত্তর করে ফেলো। স্বরধ্বনি 7টি, আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, আর 30 আর 7 মিলে কত, 37টি। অর্থাৎ বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। সবাই কি বুঝতে পারছো? আবারও দেখো, আমি তোমাকে বলছি, প্রশ্ন আসছিল মৌলিক ধ্বনি কয়টি, আমি তোমাকে বলে দিছি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। সুতরাং আমরা এভাবে পড়ে যাব। তোমরা যেন আক্ষেপ না করো যে আমাদের হুবহু কমন আসে নাই। হুবহু না আসলে ইনশাল্লাহ এই দুটো থেকে তো চলে আসবে। বুঝতে পারছো সবাই? চলো আমরা সামনে যাচ্ছি। দেখো আমরা 7 নম্বরে চলে আসছি। সবাই কমেন্ট বক্স রেডি রাখো। নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ? অস্বচ্ছ এবং স্বচ্ছ আমরা বলছিলাম যুক্ত বর্ণ দুই ধরনের, একটা স্বচ্ছ যেটা দেখা যায় স্পষ্ট বর্ণগুলো, আর একটা অস্বচ্ছ যেটা দেখা যায় না। এবার তুমি এখানে দ্রুত দেখো যে কোনটা দেখা যায় না। এখান থেকে আমরা যদি একটা একটা করে দেখি, যে তোমার লয় ল স্পষ্ট দেখা যাচ্ছে, লয় প স্পষ্ট দেখা যাচ্ছে, কয় ক স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে কয় সারা বেড়া মানে কি আছে বোঝা যাচ্ছে না, এর মধ্যে আছে হচ্ছে ম, তার মানে কয় ম না, এটা না। তাহলে দেখি আমরা উত্তরে কি আছে এখানে, হ্যাঁ এটি উত্তর। ঠিক আছে, এখানে ক দন্ত স, যেমন কক্স বানানটা লিখতে আমরা এরকম লিখি না, দেখো তোমরা, এটাই হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝছো। তারপরে আমরা দেখি উত্তর হচ্ছে খ। 8 নম্বরে দেখি আমরা, দেখো কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও বাধা পায়। হ্যাঁ, কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস, ভিডিও করবে, আচ্ছা না 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 যান দেখে যান। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখের কোথাও না কোথাও বাধা পায়। হ্যাঁ, বাধা পায় কোনগুলো আমরা জানি, বাধা পায় না কোনগুলো সেগুলো জানি। বাধা পায় না হচ্ছে স্বরধ্বনি, তাহলে বাধা পায় কোনগুলো, ব্যঞ্জন ধ্বনি। যেমন তুমি দেখো বলো অ আ ই উ এ ও এ, বাধা পাইছে কোথাও না। আমরা 7টি মৌলিক স্বরধ্বনি বলে ফেললাম, অ আ ই উ এ ও এ। এবার তুমি বলো এই যে একটু আগে বললাম বর্ণটি, ব্যঞ্জন বর্ণ দেখছো আটকে গেছে জিভটা, তার মানে বাধা পায় কোনগুলো, ব্যঞ্জনগুলো। আশা করি তোমরা বুঝে ফেলছো এটা। তারপরে আমরা দেখি ব্যঞ্জনের উত্তর হয়ে গেল আমাদের 9 নম্বরটি, বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে। এটা তুমি পারবে না, তাহলে এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিব বেয়াদব। যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা এই তিনটি মনে রাখতে পারবো যে এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিব। কিভাবে আমরা সেই কৌশলী দেখতে থাকি, তার মধ্যে তোমরা উত্তর করে ফেলো উত্তর কোনটি হবে। আমি নিজেও জানি আসলে এখানে কি দেয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলছিলাম যে এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিব, তাই না? তাহলে তুমি দেখো তো একজন পূর্ণ বয়স্ক মানুষের দাঁত কয়টি? একজন পূর্ণ বয়স্ক মানুষের দাঁত 32টি। দেখো পূর্ণ বয়স্ক মানুষের দাঁত 32টি, আর পূর্ণ মাত্রা বর্ণ 32টি। এখন যদি দেখো যে কেউ একটা তোমার এই, দাঁড়াও বলছি আমি, এখন ধরো যে আমরা বলছি পূর্ণ মাত্রা বর্ণ কয়টি, 32টি। এবার ধরো আমরা বলছি এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিব। থাপ্পড় কি কেউ এমনি দেয়? এমনি এইভাবে তো কেউ থাপ্পড় দেয় না। থাপ্পড় দিয়ে তোমরা দেখবে এখন ইদানিং এরকম থাপ্পড় শুরু হয়েছে, এরকম এই যে এ দিয়ে এরকম যাবে গিয়ে তারপরে এরকম মারবে একটা, তাই না বলো? তাহলে থাপ্পড় আসলে কতটুকুতে লাগবে? অর্ধেক গেলে থাপ্পড় লাগবে। যদি অর্ধেক গেলে থাপ্পড় লাগে, এই দেখো অর্ধেক গেলে যদি থাপ্পড় লাগে, তাহলে কয়টি দাঁত পড়ার কথা? 32টির মধ্যে 16টি, কিন্তু না, 16টি দাঁত তো পড়বে না, কারণ আমরা জানি 16টির মধ্যে আবার উপরে আছে 8টি, নিচে 8টি। তার মানে ঠাড়ায় একটা থাপ্পড় মারলে এই দেখবো যে মুখ একটু বাঁকা হয়ে যাচ্ছে, তার মানে উপরের পাটি অথবা নিচের পাটি, অর্ধেক পাশের উপর অথবা নিচ, এই দুই পাশের কোনো একটি। বুঝতে পারছো আশা করি? 32 আর 8 কত? 40। না, আমার মারার কোনো নিয়ত নাই। আশা করি বুঝে ফেলছো তোমরা, ফাইন। এরপর তাহলে দেখো, আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। স্যার নেটের সমস্যা, হ্যাঁ কারেন্টে স্মরণ করছে, এটা সত্য, আমাদের এখানেও মনে হয় বৈদ্যুতিক গোলযোগ হয়েছে এবং ওয়াইফাই কানেকশন গিয়ে আবার ডাটা চালু হয়ে আবার ওয়াইফাই হয়েছে, তো এই জন্য একটু সময় লেগে গিয়েছে। দেখো এভাবে দেখো, তারপরে সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক, এখান থেকে আমরা দেখার চেষ্টা করি কোনটি ভুল আসলে। উয় গ, তুমি তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ, এখানে আছে উয় গ, কিন্তু এখানে আছে উয় ঘ, তার মানে এটা ভুল। তুমি দেখো কুল। এবার দেখো এটাতে কি আছে, আমরা এটা বলি ইং ইং কিংবা হিবিজিবি গ, এটা বলি, কিন্তু না, এর মধ্যে আছে বর্গীয় জ যোগ ইয়, তার মানে এটাও কি ভুল। তার মানে আমরা এবার দেখি মূর্ধন্যস্ব ইয়, মূর্ধন্যস্ব ইয়র কোনো সংযুক্ত হয় না, হয় কি জানো? তার মানে এটাও ভুল, হয় হচ্ছে মূর্ধন্য সুযোগ মূর্ধন্য। হ্যাঁ, যারা উত্তর ক করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, তারপরে চলো আমরা দেখি, তার মানে 10-এর উত্তর কত? ক, মূর্ধন্য সুযোগ মূর্ধন্য। ওকে,
এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবে, মূর্ধন্য শুনি সবসময় একটি হর্ষন্ত থাকবে, বুঝতে পারছো বিষয়? ওকে, তারপরে আমরা যাই 11 নম্বরটি। দেখো, উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থার কারণে স্বরধ্বনিকে ভাগ করা হয়? দেখো, উচ্চারণের সময় জিভের কোন অবস্থার কারণে, তোমরা উত্তর লিখতে থাকো, আমি ব্যাখ্যাটা দিচ্ছি। আমরা জানি জিভের তোমার হচ্ছে এই 4টা অবস্থা থাকে, একটা হচ্ছে তোমার হচ্ছে নিম্ন, একটা হচ্ছে উচ্চ, আবার এইটা তারপরে উচ্চ একটা অবস্থা, তারপরে কি অবস্থান, অর্থাৎ জিহ্বা সামনে যায় আবার জিভ পেছনে যায়, তাহলে উচ্চতাও হয় অবস্থানও হয়। এবার আমরা দেখলাম তোমার হচ্ছে ওই যে সম্মুখ পশ্চাৎ, যেটা এটাই তো অবস্থানের অন্তর্ভুক্ত, তাই না বলো? তাহলে উচ্চতা সঠিক, সম্মুখ পশ্চাৎ মানে কি জিভের যে অবস্থান, কিছু বর্ণ উচ্চারণের সময় জিভ সামনে যায়, আবার জিভ কিছু বর্ণ উচ্চারণের সময় পেছনে যায়, তার মানে সম্মুখও হতে পারে, পশ্চাৎও হতে পারে এবং উচ্চতাও হতে পারে, অর্থাৎ সবগুলোই সঠিক। আশা করি তোমরা পেরেছো। তারপরে দেখো 12 নম্বরটি আমরা দেখছি, আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? দ্রুত 12 উত্তর করে ফেলো দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তোমরা কমেন্ট বক্সটিকে অত্যন্ত সুন্দর রেখেছো। তোমাদের কাছে আমি আহ অশেষ ধন্যবাদ দিচ্ছি তোমাদেরকে, এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে আল্লাহ তোমাদের মন মানসিকতা পরিবর্তন করেছেন। এভাবে যদি তোমরা কমেন্টটি ঠিক রাখো, আমরা অলরেডি দেখো 13 নম্বরটিতে হয়তো চলে এসেছি, হ্যাঁ 12 নম্বরটিতে। হ্যাঁ, আমরা সবগুলো এমসিকিউ শেষ করলে ইনশাআল্লাহ দেখছো বইটা কিভাবে নিয়ে যাচ্ছি আমরা। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে এই ধরনের উল্টাপাল্টা কথা বলবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, যারা পারতেছো না আমি দ্রুত বলে দিচ্ছি এটা। দেখো, বলতেছে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? তুমি চেয়ে বলো আ, এই দেখো মুখটা একবারে খোলা। আর মুখ যখন সবটা খোলা থাকে, মুখ সবটা খোলা থাকলে এটাকে বলা হয় বিবৃতি। যেমন ধরো কেউ একজন দূর থেকে কথা বলছে, তখন আমরা বলি আরে বাবা উনি যেন বিবৃতি দিচ্ছেন। বিবৃতি মানে বক্তব্য, বুঝতে পারছো? তাহলে বিবৃতি মানে কি স্বাভাবিক। আরেকটা আছে সংবৃত, এটা তোমাকে বলে দিই। সংবৃততে কে কথা বলে জানো? সংবৃততে কথা বলতো ওবায়দুল কাদের। হ্যাঁ, কিভাবে সে বলতো, অপনর সকলে, দেখছো মুখ খোলে না, তার মানে না খুললে সংবৃত, আর যখন স্পষ্ট করে বক্তব্যের মতো হবে মুখ খুলে সেটা বিবৃতি, অর্থাৎ বিবৃত, বুঝতে পারছো? তাহলে আ কি হবে? বিবৃত স্বরধ্বনি। পেরে গেছো এটা। আর যেটা খুলবে না সেটা সংবৃত। তারপরে আমরা যাই 13 নম্বরটিতে, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? এটি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি। দ্রুত তোমরা এমসিকিউটির উত্তর করে ফেলো, দেখি তোমরা কি উত্তর করছো, প্লিজ দ্রুত। ইয়েস, এই মাত্রই চোখে বললো যারা তোমরা এই কি বলে, যদি কারো উত্তর হয় না, না হয়ে থাকে, তাহলে সেখানে তোমরা ইয়া দিচ্ছ, এই হা হা দিচ্ছ, এটির প্রয়োজন নেই, ঠিক আছে? এটি করবে না, একজনটা হবে আরেকজনটা হবে না, অসুবিধা নাই। আচ্ছা, তোমরা এটি উত্তর পারো না, এটা তো সহজ, আমরা জানি। হ্যাঁ, স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু উঠলে সেটা গুণনা হয়ে যায়, অর্থাৎ অনুনাসিকতা হয়ে যায় এটি। তার মানে উত্তর হবে ক। এরপর আমরা 14 নম্বরটি দেখি। দেখো, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? আমরা আবার উদাহরণ তুলে দিচ্ছি, এই দুটি উদাহরণ থেকে 100% ইনশাআল্লাহ চলে আসবে। লাউ এবং চাই। আমি ব্যাখ্যা করছি, তোমরা উত্তর উত্তর লিখো। পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? এখানে পূর্ণ স্বরধ্বনি হচ্ছে আ, কেন? কারণ এটা পূর্ণ উচ্চারিত হচ্ছে লা, দেখছো? তার মানে লা উ না, কি হয়েছে এটা? এটা হচ্ছে অর্ধ, এটা হচ্ছে অর্ধ, আর এখানে হচ্ছে পূর্ণ। আর পূর্ণ এবং অর্ধ মিলে তোমরা বলবা স্যার এটা তো দেড় হওয়ার কথা ছিল, একটা হচ্ছে পূর্ণ ওয়ান আর একটা হচ্ছে অর্ধ দেড়, কিন্তু না, পূর্ণ এবং অর্ধ মিলে হয় দ্বিস্বরধ্বনি। তার মানে তোমরা বুঝে ফেলছো উত্তর হবে কোনটি? উত্তর হবে এইটি। আশা করি তোমরা পারবে এটা। হ্যাঁ, তাহলে কি হবে? দ্বিস্বরধ্বনি। চায়ে কিভাবে আছে দেখো, চায়ে আটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, চাতে আটা কি? আটা হচ্ছে পূর্ণ ধ্বনি, যেমন চা, চা, দেখছো পূর্ণ, চা। এখানেও ইটা হচ্ছে অর্ধস্বরধ্বনি, আর পূর্ণস্বর এবং অর্ধস্বর মিলে দ্বিস্বর। দ্যাটস ক্লিয়ার। এবার আমরা দেখি 15 নম্বরটি। দেখো, লাউ শব্দের মধ্যে কোন স্বরধ্বনি আছে? ইতিমধ্যে আমরা বলে দিয়েছি, তবে তাও তোমরা একটু দেখো কোন কোন বর্ণ আছে। দেখো তোমরা কোনটি আছে, দেখো কোনটি আছে। উত্তরটি বলে দিই তাহলে, আমরা ইতিমধ্যে বলেই দিয়েছি আউ, আ এবং উ। ওকে, এটা তোমরা পার্সেন্টে নেওয়ার সময় নষ্ট না করি। তারপরে দেখো আমরা দিচ্ছি উচ্চ সম্মুখ সংস্কৃত স্বরধ্বনি হবে না, এটা বানানটি ভুল হয়েছে, তোমাদেরকে আমি আগে বলছিলাম কিছু বানান ভুল থাকতে পারে, সেটা হবে উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি। উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি। দেখো, এক নম্বর হচ্ছে উচ্চ,
এবার তুমি চিন্তা করো উচ্চ মানে কি, একবার উপরে দুইটা আ না, ওই যে উপরে ছিল আ, একবার উপরে ই কিংবা উ, ই কিংবা উ, দেখো তো ই এবং উ আছে না, হ্যাঁ এখানে ইও আছে উ আছে। এবার আমরা দেখবো কোনটা সম্মুখ এবং কোনটা পশ্চাৎ। এখানে সম্মুখ বলছে না, তোমাদের গত ক্লাসে আমি প্র্যাকটিস করে বলছি ই সম্মুখ, উ পেছনে, তার মানে উ হবে না, উত্তর কি হবে এইটা। চলো দেখি কোনটি উত্তর, উত্তর হচ্ছে ই। নাইস, দেখছো? তাহলে তোমরা পারবে তাহলে তোমরা পারবে ইনশাল্লাহ। ওকে, তারপরে দেখি আমরা 17 নম্বরটি, অর্থ বিবৃত স্বরধ্বনি কোনগুলো। এটা অর্থ না, আবারও এটা হবে অর্ধ, ঠিক আছে। অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনটি? অর্ধ বিবৃত তোমাদেরকে আমি বলি, ওই যে অর্ধ বিবৃত, বিবৃত মানে আ না, তাহলে আর উপরেটি হচ্ছে অর্ধ বিবৃত। আর উপরে কোনটি আছে? দুই দিকে দুইটা, একদিকে আ, ওই পাশে হচ্ছে অ, আর এদিকে হচ্ছে এ। এবার দেখো এই দুটি বর্ণ আছে কিনা, আমি জানি না কি কি আছে, এ এবং অ, এই দুটি বর্ণ কোথায় আছে দেখো, এই দেখছো ও এবং এ, উত্তর ক সঠিক। তোমরা বুঝছো কিভাবে যে এটা সঠিক হবে? আমি তোমাদেরকে আবারও টাইকে দেখাচ্ছি, হালকা এদিকে তাকাও। আমরা যে এভাবে লিখছিলাম না ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটার মধ্যে নিচেরটা কি, এটা হচ্ছে বিবৃত, আর এটার উপরেরটাই যে এই পুরুষের, এটা হচ্ছে অর্ধ বিবৃত। আমরা এদিকে লিখছিলাম হচ্ছে তোমার হচ্ছে কি এ, আর এদিকে লিখছিলাম হচ্ছে অ, তার মানে বুঝছো তো, এটা হচ্ছে বিবৃত, এর পরের সারিটা হচ্ছে অর্ধ বিবৃত, এর পরেরটা কি অর্ধ সংবৃত, আর উপরেরটা হচ্ছে সংবৃত, অর্থাৎ নিচেরটা নিম্ন, উপরেরটা উচ্চ, আর নিম্ন থেকে উপরেরটা নিম্ন মধ্য, একইভাবে এটাকে বলা হয় হচ্ছে অর্ধবিবৃত। আশা করি বুঝছো। যারা বুঝতে পারো নাই তারা আবার ওই ভিডিওটি একটু দেখবে। আচ্ছা, সবাই বুঝতে পারছো আশা করি, সবাই বুঝছো আশা করি। তারপরে যাচ্ছি দেখো, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি, এটিও আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছি। অর্ধ স্বরধ্বনি, তোমরা উত্তর করতে থাকো, আমি বাকিটা লিখে দিচ্ছি। তোমরা উত্তর করতে থাকো, আমি লিখে দিচ্ছি, উত্তর করে ফেলো তোমরা। তোমার হচ্ছে উত্তর করে ফেলো। এখান থেকে এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এখান থেকে পূর্ণ স্বরধ্বনি হিসেবে বাদ যাবে হচ্ছে এরা দুইজন, আর বাইরে থেকে আসা একজন, আর এই 4টি অর্ধ স্বরধ্বনি ই উ এবং এ ও। বুঝতে পারছো? তাহলে অর্ধ স্বরধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 4টি। কোন 4টি সেটিও তোমাদেরকে আমি লিখে দিছি। এবার যদি বলা হয় নিচের কোনটি অর্ধ স্বরধ্বনি, তুমি যদি না পারো, যদি বলো স্যার কমন তো আসে নাই, কোনগুলো দিছিলেন, তুমি বলো এটা আসলে তোমার পারতে হবে না, যে নিচের কোনটি অর্ধ স্বরধ্বনি, আমি সেটি রাখি নাই, কিন্তু আমি এখানে তো রাখছি স্বরধ্বনি কয়টি এবং তোমাকে আমি বলে দিছি। সুতরাং তুমি এগুলো মাথায় রাখবে এবং মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা। ওকে, ওকে। তারপর দেখো আমরা আসছি 19 নম্বরে, দ্বি স্বরধ্বনির প্রতীক দুটি কি কি। হ্যাঁ, সরাসরি বর্ণ নির্দেশ করে এই বর্ণ দুটি কি কি, আমি এটার বলবো না, সময় নষ্ট হবে বেশি। ইতিমধ্যে তোমাদেরকে যদি বলছি ওই এবং ও, ওই এবং ও কোথায় আছে, এই যে ওই এবং ও, ওই এবং ও, এই যে ঘ, উত্তর ঘ সঠিক, ঠিক আছে, ওই এবং ও। তারপরে দেখো 20 নম্বরটি, তোমরা দ্রুত কমেন্ট করবে, বাংলা বর্ণমালায় কয়টি অনুনাসিক বর্ণ আছে। অনুনাসিক বর্ণ কয়টি, যদি তোমরা না পারো অত্যন্ত দুঃখজনক। আমি আবারও বলবো মৌলিক স্বরধ্বনি কয়টি, এর উপরে কিন্তু নির্ভর করে অনুনাসিক স্বরধ্বনি কয়টি। ঠিক আছে, ওকে। তাহলে বাংলা বর্ণমালায় কয়টি অনুনাসিক স্বরধ্বনি আছে, তোমরা কি উত্তর করেছো? স্যার ভিডিওটা কি ইউটিউবে দ্বারা দেওয়া হবে? হ্যাঁ, ভিডিও ইউটিউবে দেওয়া হবে ইনশাল্লাহ। ক্লাস শেষ করে যারা ক্লাস দেখতে পারবে না, সাউন্ড কোয়ালিটি খুব ভালো করে ইনশাল্লাহ ইউটিউবে ভিডিওটি দিয়ে দেওয়া হবে। তোমরা আমার বাংলা জ্ঞান গৃহ চ্যানেল এটি পেয়ে যাবে। পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, ইতোমধ্যে তোমাদের অনেকেই রচনার পয়েন্ট নিয়ে ভিডিও চেয়েছিলে, আমি ইউটিউবে আজকে তোমার হচ্ছে ইতোমধ্যে একটি ভিডিও আপলোড করেছি রচনার পয়েন্ট নিয়ে। হ্যাঁ, মোট 5টি, যে 5টি গুরুত্বপূর্ণ রচনা তোমাদেরকে দিয়েছি, সেখানকার প্রতিটি রচনার 20 থেকে 24টি করে পয়েন্ট সেখানে দেওয়া আছে এবং প্রতিটির কিওয়ার্ড আলোচনা করা আছে। তোমরা এই ভিডিওটি দেখলে আশা করি তোমাদের রচনার প্রস্তুতি আরো চমৎকার হবে। তোমরা অনেকে সংবাদ প্রতিবেদন নিয়ে এবং তোমার হচ্ছে সংবাদপত্রে পত্র নিয়েও ভিডিও চেয়েছিলে, সেগুলো নিয়েও ইতিমধ্যে বাংলা জ্ঞান গৃহ চ্যানেলে তোমার হচ্ছে ভিডিও দিয়ে দেওয়া আছে। তোমরা সেখানে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিবে, আশা করি এতে তোমাদের প্রস্তুতি আরো বেশি শানিত হবে। ওকে, তারপরে চলো আমরা সামনে যাই। তোমরা এখানে উত্তর করে 7টি, হ্যাঁ উত্তর সঠিক গ, 20-এর উত্তর হচ্ছে গ। ফাইন।
তাহলে আমরা কিভাবে 7টি সেটি একটু বলে দিই। আমরা জানি মৌলিক স্বরধ্বনি 7টি, এই 7টির উপরে চন্দ্রবিন্দু দিলে অনুনাসিক হয় এটা। তারপরে আমরা দেখি চলো 21 নম্বরটি। 21 হচ্ছে চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? এটা আমরা ইতিমধ্যে জানি, চা আ, ঠিক আছে। আর রস্যইটা কি? অর্ধ স্বরধ্বনি। উত্তর এটা জানি, এই জন্য আমরা সময় নিই নাই। তারপর 22 নম্বরটি দেখো, কোন দুটো স্বরের মিলিত ধ্বনি ওই ধ্বনি, মানে ওই কোন কোন বর্ণ মিলে হয়েছে। এখন দেখো এখানে অপশনে কি কি আছে, অ যোগ রস্যই এবং হ্যাঁ এ যোগ রস্যই, ও যোগ রস্যই। দেখি উত্তরে আমরা কি রেখেছি, উত্তর হচ্ছে ও এবং রস্যই। এবার তুমি দেখো, সাধারণত এই প্রশ্নটা একটা কনফিউশন থাকে, যদি তোমাকে বলা হয় যে ওই বর্ণটি কোন কোন বর্ণ মিলে গঠিত হয়েছে, ধ্বনি না। দেখো কি বলতেছে, কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে, ধ্বনি না, ভালো করে খেয়াল করো, এখানে বলছে ধ্বনি। ধ্বনি বললে উত্তর হবে ও যোগ রস্যই। আর যদি বলা হয় কোন দুটো বর্ণের মাধ্যমে ওই ধ্বনি ওই বর্ণটি গঠিত হয়েছে, তাহলে ওই বর্ণটি দুটি বর্ণের সমন্বয়ে, একটা হচ্ছে অ এবং রস্যই। এটি তুমি মাথায় রাখবে, বর্ণ কোন দুটি, ও রস্যই, তাহলে ধ্বনি কোনটি, উচ্চারণের সময় হয়ে যাচ্ছে ও, এই জন্য ও রস্যই। বুঝছো বিষয় সবাই? তার মানে হ্যাঁ, যদি বলে ধ্বনি তাহলে ও রস্যই, যদি বলে বর্ণ তাহলে ও রস্যই। আশা করি ক্লিয়ার এটা। তারপরে দেখি আমরা তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোনটিতে, তোমরা একটু প্র্যাকটিস করে দেখো কোন বর্ণটি তালুতে লাগে, সেটি তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি এখানে তালব্য ধ্বনি কোনটি। তালব্যতে আমরা এখানে দেখতে পাচ্ছি ধরো ক, এটি হচ্ছে তোমার কণ্ঠধ্বনি, ল পার্শ্বিক ধ্বনি, দ দ দেখো দাঁতে দন্ত ধ্বনি, আবার পার্শ্বিক ধ্বনি, ঘ এটা কণ্ঠধ্বনি, দন্তস্ব দন্ত ধ্বনি, এই তালব্যস্ব, এখানে দেখো তালব্য নাম আছে, তালব্য, অর্থাৎ উত্তর হবে ক। উত্তর কি হবে বলো, তালব্য, শশা। বুঝতে পারছো সবাই? তারপরে যাই আমরা, তোমরা কি উত্তর করেছো এখানে? ফাইন। এবার দেখো পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? এটিও গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি। পার্শ্বিক মানে যে বর্ণের উচ্চারণের সময় আমাদের দুই পাশ দিয়ে বাতাস বের হয়, যেমন ল, দেখছো দুই পাশ দিয়ে বাতাস হচ্ছে, সেটি। উত্তর হবে কি? উত্তর হবে ল। এরপর আমরা 25 নম্বরে দেখো কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ। তাড়িত ব্যঞ্জন কোনটি? তাড়িত মানে তোমার হচ্ছে, আমরা জানি দুটি ব্যঞ্জন আছে, ড বিন্দেরো এবং ঢ বিন্দেরো। এখন দেখো কোনটি উত্তর আছে এখানে, ড বিন্দেরো, উত্তর হবে ক। তারপর আমরা দেখি ধরো 26 নম্বরটি। 26 নম্বরটি আমরা দেখি কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে। কম্পিত, তুমি একটু উচ্চারণ করো এগুলোতে কোনটাতে কাঁপে দেখো। বড়, এটা কাঁপে নাই। বলো হঠাৎ, এটা কাঁপে নাই। দন্ত, এটা কাঁপে নাই। কিন্তু চানাচুর, দেখছো কাঁপতেছে, সুতরাং উত্তর হবে কোনটি, চানাচুর। এখানে তাহলে কম্পিত ব্যঞ্জন কোনটি সেটিও তোমাকে আমি আইডেন্টিফাই করে দিই। কম্পিত ব্যঞ্জন হচ্ছে এটা, র। বুঝতে পারছো? ওকে। তারপর দেখো নিচের কোনগুলো দন্ত ব্যঞ্জনদের উদাহরণ। দেখো দাঁতে লাগে কোনগুলো, এখান থেকে ক ক এগুলো তোরা কণ্ঠ, এগুলো। তারপরে প প ফ ফ ফ, এগুলো হচ্ছে ঠোঁটে লাগে। তারপরে ন ম ল ন ম, এখান থেকে এই তিনটি হচ্ছে অনুনাসিক অর্থাৎ নাসিক্য। তারপরে ত থ দ ধ, দেখো দাঁতে লাগে, ত থ দ ধ, দেখছো দাঁতে লাগে না, দাঁতে লাগে বলে এগুলো দন্ত। অর্থাৎ আমরা উত্তর পেয়ে গেছি, কি হবে, ত থ দ ধ। ফাইন। এবার আমরা দেখি নেক্সট 28 নম্বরটি। দেখো নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ। এটা আমরা জানি। দেখো কণ্ঠ ব্যঞ্জন এক আর কণ্ঠনালীয় আরেক। কণ্ঠনালীয় মানে হচ্ছে কণ্ঠ নল থেকে আসে, আর কণ্ঠ ব্যঞ্জন কোনগুলো, এটা ক খ, এটাও কণ্ঠ থেকে, কিন্তু কণ্ঠনালীয় মানে নল থেকে আসবে একবারে, হ, দেখছো, হ, এটা হচ্ছে কণ্ঠনালীয়, অর্থাৎ উত্তর হবে কোনটি, ক, মানে হচ্ছে উত্তর হ। সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস। তোমরা অনেক পিছিয়ে আছো কেন? তোমাদেরকে আমি আরেকবার একটু অ্যানাউন্স দিয়ে দিচ্ছি, এই ক্লাসটিতে ইনশাল্লাহ অনেকেই উপকৃত হবে। তোমাদের যে সকল শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমার হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র সেভাবে গুছাতে পারেনি, তারা যেন আর একটু ভালোভাবে গুছাতে পারে, তাদেরকে তোমরা লাইভটি শেয়ার করে দাও। যারা যারা শেয়ার করোনি তারা লাইভটি শেয়ার করে দাও, যাতে তারা ইনশাল্লাহ উপকৃত হতে পারে। তোমাদেরকে আমি বলবো এখানে কার পণ্য না করে অবশ্যই তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিতে লাইভটি শেয়ার করে দাও, কিংবা মেনশন অন্তত দাও, যেন তারা লাইভটি করতে পারে। ওকে, চলো আমরা সামনে যাচ্ছি আবার। তারপরে আমরা বুঝে ফেলছি না, এটা দেখো 19 নম্বরটি শেষ। কোন ব্যঞ্জন ধ্বনিগুলো গুচ্ছ, কোন ব্যঞ্জন ধ্বনি গুচ্ছ, উৎস ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। এখান থেকে এটি একটু তোমার হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে না, তোমরা হয়তো না বুঝতে পারো, এটা হচ্ছে উৎস, মানে আমি আবার লিখে দিচ্ছি, মূর্ধন্য ষ যোগ ম, এই যে উৎস।
উৎস ব্যঞ্জনদের উদাহরণ, এটিও তোমাদের আমি গত ক্লাসে পড়িয়েছি। উৎস মানে গরম বাতাস বের হয়, যেমন দেখছো একটু আগে বলছি না, এটা গরম বাতাস বের হয়, দেখো গরম বাতাস বের হয় এটা। তারপরে তালব্য দন্ত মূর্ধন্য, কিন্তু মূর্ধন্য শুধু হয় না, তাহলে তালব্য দন্ত এবং হয়, এগুলো তো কোথায় আছে? 1 নম্বরে। উত্তর তাহলে কোনটি বলো? উত্তর হচ্ছে ক। এটা একটা স্যারাবের লেগে গেছে, এটি হবে তাহলে এটি উত্তর, আমরা পেয়ে গেছি। তারপর 30 নম্বরটি কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি? একটু আগে আমরা এটা পেয়েছিলাম অন্য জায়গায় এবং ব্যাখ্যা বলে দিছিলাম ল, এটা আমরা জানি, তাহলে আমরা এটা আর কিছু বলবো না। তারপরে দেখো 31 নম্বরটি আমরা দেখি কোনগুলো ঘোষ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তোমরা লিখতে থাকো উত্তর, আমি দেখাইতে থাকি তোমাদের ব্যাখ্যা। চলো দেখি আমরা গত ক্লাসের মতো এই যে 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 এভাবে আমরা 5টি করে মোট 5টি বর্গ লিখি না? এটাকে বলা হয় ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এখান থেকে আমরা জানি প্রথম দুইটা হচ্ছে কি অঘোষ, বাকিগুলো ঘোষ। এবার তোমাকে কি বলছে? ঘোষ কোনগুলো? তার মানে এই প্রথম দুই সারি হইতে পারবে না, ক খ হইতে পারবে না, চ চ হইতে পারবে না, ট ঠ হইতে পারবে না, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে কি ত এবং থ এগুলা হইতে পারবে না, প প হইতে পারবে না। এবার দেখো তো আছে কিনা এখানে 1 নম্বরে ক চ এটা আছে, সুতরাং এটা বাদ যাবে, ক চ ট ত প এটা হবে না, এটা তো 1 নম্বর সিরিয়াল। তারপরে খ ছ ঠ থ প এটা হবে না। তারপরে দেখো হ্যাঁ গ ঘ দ ধ, এখানে দ দ দেখছো, ত থ দ দ ঠিক আছে, দ ঠিক আছে ম, অর্থাৎ এটি হবে উত্তর। আমরা দেখি ঘ হবে কেন, কেন না দেখি আমরা একটু আগে। এখানে আছে গ, এটা সঠিক। চ ছ, এই দেখো ছ কোথায়? অঘোষ, যেহেতু এটা অঘোষ তাহলে এটা উত্তর হবে না। তার মানে উত্তর কোনটি হবে বলো? গ। আমি এইভাবে ব্যাখ্যা দেওয়ার পর যারা উত্তরটি বুঝে ফেলছো তাদেরকে অভিনন্দন, যারা বুঝতে পারো নাই ভিডিওটি শেষ হলে, আমাদের লাইভ শেষ হলে এই জায়গাটা তুমি একটু আবার দেখে নিবে, এটা আবার বলা সম্ভব না, কিন্তু আমি খুব চমৎকার করে বলার চেষ্টা করছি। এবং যারা আগে বুঝছিল ঠিকই কিন্তু একটু কম ক্লিয়ার ছিল, তাদের আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখো 32 নম্বরটি আমরা দেখি। 32 নম্বরের নিচের কোনগুলো অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ? গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি আমরা কিভাবে নির্ধারণ করি, এভাবে দেখছিলাম আমরা। দেখো যদি আমরা বলি এভাবে মুখের কাছে নিয়ে বাতাস দিই, বাতাস বেশি হলে মহাপ্রাণ, কম হলে অল্প প্রাণ। যেমন আমরা বলছিলাম তোমার হচ্ছে ব ভ, এই যে মা দেখছো, এই আবার দেখো যে প প, এই যা প দেখছো, বললে বাতাস উড়া মারে, যেগুলোতে বাতাস বেশি সেগুলো মহাপ্রাণ, যেগুলোতে কম সেগুলো অল্প প্রাণ। এবার তুমি তুমি এবার দেখো এখান থেকে কোনটি, আমি কি এটা প্র্যাকটিক্যালি দেখাবো। দেখো তুমি বলো এই যে ক ক গ, দেখছো লরে এই না। আবার দেখো গ হ, বেশি লরে এই না। আবার দেখো ফ হ, এটা লড়ছে কিন্তু একটাতে এখান থেকে দেখো ফ গ, এটাতে লড়ে না, কিন্তু লড়ে কোনটাতে? লড়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ এখানে যে উত্তরটি দেওয়া হয়েছে কি বলছেন, কোনগুলো অল্প প্রাণ, দুঃখিত এই জন্যই হচ্ছে না। অল্প প্রাণ কোনগুলো? তাইলে যেগুলোতে বাতাস কম, আমি মহাপ্রাণ ভেবেছিলাম, তাহলে প্রশ্নটি ছিল হচ্ছে অল্প প্রাণ। এই ভুলটি কিন্তু আবার করা যাবে না, মানে অল্প প্রাণ বললে আমাদেরকে অল্প প্রাণের দিকে তাকাইতে হবে। এখানে অল্প প্রাণ কোনটি? ক এবং গ, আমরা তো দেখতে পেয়েছি। এখানে হ, এটিতে বাতাস লড়তেছিল, আবার এখানে প এবং হ দুটিতে লড়তেছিল। এখানে ফ লড়তেছে কিন্তু গতে লড়ে না। এর মানে উত্তর কোনটি হবে বলো? উত্তর হবে এটি ক। আশা করি আমরা বুঝে ফেলছি। তারপরে দেখো ওকে, তারপরে আমরা দেখি ক বর্গীয় ধ্বনির উচ্চারণের স্থান কোনটি? ক বর্গীয়, ক বর্গীয় মানে ক খ গ ঘ, এগুলো জীবনে হচ্ছে এটা হবে না, দন্তমূল হবে না, অগ্র দন্তমূল, দাঁতে মাতে কোনো কাজ নাই এটার, অগ্র তালু এটাতেও কাজ নাই, তাহলে কি জিহ্বা মূল। আমি তোমাদেরকে দেখাই যে এই ক ক বর্গীয় উচ্চারণ করলে দেখো, তুমি এরকম উচ্চারণ করার চেষ্টা করো, ক উচ্চারণ করতে গিয়ে করবে না, এরকম বলবে, দেখবো তোমার, দেখো তোমার জিভের যে গোড়াটা ওটা দেখো তালুতে লেগে যাচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, তার মানে কি এই জীবের গোড়ায় লাগে, এটা হচ্ছে বিষয়, তাহলে এটা জিহ্বা মূল। তারপরে দেখি আমরা 34 নম্বরটি, কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়, অর্থাৎ দাঁতের মূলে লাগে কোনগুলো? দেখো ক, এটা তো আমরা মাত্র দেখলাম জিহ্বা মূল। হ, এটা তো কণ্ঠনালীয়। ট, এটা হচ্ছে অগ্রদন্ত, তোমার হচ্ছে কি পশ্চাৎ দন্তমূলীয়, অথবা এটা আরেক নাম হচ্ছে মূর্ধা ব্যঞ্জন। তাহলে ত, দেখো এটা দাঁতে লাগে, দেখছো ত দাঁতে লাগে না, উত্তর হবে কোনটি? ক। ওকে, তারপর আমরা 35 নম্বরে দেখি চলো, ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? ব ফলার উচ্চারণটা হচ্ছে না কোথায়? আমরা জানি বর্ণের শুরুতে ব ফলা থাকলে উচ্চারণ হয় না। এবার দেখো শুরুতে কোথায় কোথায় আছে? শুরুতে এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে শ্বশুর। এখানে কি আমরা বলতেছি সব সুর? না, এই হচ্ছে বিষয়। আশা করি বুঝে ফেলছো তোমরা। এটার উত্তর হবে কোনটি? উত্তর হবে গ। তারপরে আমরা দেখি
আমার প্রিয় দাখিল 26 শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি একটু বলতে চাই, তোমাদের কাছে আমি একটু জানতে চাই যে আসলে তোমাদেরকে আমি বুঝতে পারছি কিনা, তোমরা বুঝতে পারতেছো কিনা। আশা করি তোমরা বুঝতে পারতেছো, তোমরা কমেন্টে জানাবে আসলে ক্লাস বুঝতে পারছো কিনা। আমি দেখছো তোমাদেরকে কিন্তু আমি এমসিকিউ গুলো পড়াচ্ছি না, আশেপাশে কি পরিমাণ কথা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সুতরাং তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারতেছো কিনা, নাকি একটু বেশি দ্রুত হয়ে যাচ্ছে? দ্রুত হলেও কিছু করার নাই আসলে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে। ওকে। ও, আমরা এটা অলরেডি দিয়ে দিচ্ছি। এটার উত্তর মনে হয় ভুল থাকতে পারে, আমি ঠিক করে দিচ্ছি, অসুবিধা নাই। হ্যাঁ, এটার উত্তরটি ভুল আছে, আমি উত্তরটি ঠিক করে দিচ্ছি। অদ্য শব্দের উচ্চারণ কোনটি? আমরা এখানে একটু বলে রাখি, এদিকে তাকাও। যদি ও ধ্বনি এর পরে জফলা আসে, তাহলে ও এর উচ্চারণটা ও এর মতো হয়ে যায়, এটা মনে রাখবা। যেমন তুমি দেখো, এই যে আমরা বলছি অদ্য, তাহলে এখানে ও এর পরে জফলা আসছে না, এই জন্য অটা হয়ে যাবে ও। আমরা কিন্তু কেউ বলি না অদ্য, অদ্য এটা বলে কিছু তোমার হচ্ছে যারা একটু কম শিক্ষিত কিংবা তারা প্রমিত উচ্চারণে কথা বলতে পারে না, তারা বলে অদ্য 10 জানুয়ারি 2026, কথার কথা। কিন্তু হবে অদ্য 10 জানুয়ারি 2026। দেখছো, অদ্য না, উচ্চারণটি অদ্য। কিংবা আমরা অনেকে বলি গদ্য, উচ্চারণটি গদ্য, গদ্য না গদ্য। গদ্য পদ্য নিয়ে কারো কোনো সমস্যা আছে কি? গদ্য পদ্য, দেখছো গো ও, তাহলে জ ফলার কারণে এটা কি হয়ে যায় ও। এটা অনেক সময় এভাবে প্রশ্ন হয় যে জ ফলার প্রভাবে ও এর উচ্চারণটি কেমন হয়? ও হয়। বুঝতে পারছো বিষয়? তাহলে এটা কেমন হবে? এটা হবে এরকম অদ্য। এখানে কোথাও সঠিক উত্তর নেই দুর্ভাগ্যক্রমে। আশা করি বুঝতে পারছো, এটা হবে উত্তর অদ্য। তারপর আমরা চলে যাই, দেখো 37। আমি তোমাদের কমেন্ট গুলো একটু পড়ি। ওকে। তারপর আমরা দেখি তাহলে ঋণ এর উচ্চারণ কোনটি। আমি হুবহু তোমাদের গত ক্লাসে ঋণ বলছিলাম, ঋণ করা ভালো নয়, তোমরা কর্য করে চলবা। এখানে রি থাকলে উচ্চারণটি কেমন হয়? এরকম হয়, রয় রসিকার রি। তাহলে দেখো রি কোথায় আছে? এটা উত্তর আছে কতে। উত্তর কোনটি? ক। কিন্তু এটাও ভুল। এটা কি আমরা ইচ্ছা করে ভুল রেখেছি? হ্যাঁ, এটা ইচ্ছা করে ভুল রাখা হয়েছে। কেন ভুল রাখা হয়েছে ভালো করে খেয়াল করো। অপশনে যদি এরকম ঋণ থাকে, আরেকটা অপশন এটা নাই, কথার কথা। দাঁড়াও, আবারও এই যে আবার দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, দেখো অপশনে ধরো আমরা যেটা বলছিলাম, এই যে এই ঋণ এই অপশনটি আছে, আবার আরেকটা অপশন আছে এরকম রয় রসিকার দন্তন্য হসন্ত দেয়া আছে। উত্তর হবে এটা। কারণ কি জানো, আহ শব্দের শেষে যে অটা থাকে না, সেটার উচ্চারণ হয় না। আর উচ্চারণ না হলে আমাদেরকে এই চিহ্নটা দিতে হয়। বুঝতে পারছো বিষয়? এটা কি ঋণ নাকি ঋণ? এই দেখছো ঋণ, এই যে অটা থেমে গেছে না, থেমে যাওয়ার কারণে আমাদেরকে এই চিহ্নটি দিতে হয়। বুঝতে পারছো? এই ওকে, আশা করি এটা ক্লিয়ার। 38 নম্বরে আমরা চলে এসেছি। ও বর্ণের উচ্চারণ কত রকমের হতে পারে? আমরা জানি ও বর্ণটি দুই রকমের উচ্চারণ হতে পারে। কি কি? ও ওই হতে পারে, আর অটা ও ও ওই হতে পারে, আর অটা অ না হয়ে ও হতে পারে। কি হতে পারে? ও। বুঝতে পারছো সবাই? তাহলে অধ্বনির উচ্চারণ কয় রকম? দুই রকম। আমরা 39 নম্বরে দেখি অনু অদ্য মন শব্দগুচ্ছ ও এর উচ্চারণ কেমন হয়? তুমি একটু লক্ষ্য করে দেখো। আমি একটু আগে বলছিলাম না যে অদ্যতে মানে ও এর পরে জফলা থাকলে, জফলা থাকলে কি হয়ে যায় যেন? জফলা থাকলে এখানে তুমি তো ওই অনুটা বুঝতেছো না, মন বুঝতেছো না, কিন্তু অদ্যটা তো বুঝছো যে ও এর পরে জফলা থাকলে কি হয় যেন? একটু আগে বলছি, ওটা ও হয়ে যায়। এবার তুমি দেখো অপশনে ও এর মতো কোথায় আছে, এই যে এটা। সুতরাং উত্তর খ। দেখছো তুমি কিভাবে পেরে গেছো? আশা করি তোমরা বুঝতে পারছো। এই ক্লিয়ার? ধন্যবাদ। এক একজন এক এক রকমের কমেন্ট করেছে, কেউ বলছে তাড়াতাড়ি, কেউ বলছে দ্রুত। তোমাদেরকে বলি আমি মিডিয়ামে পড়াবো, অসুবিধা নাই। একটু মাঝামাঝি লেভেলে পড়াবো। একটু আসতে বললে আমাদের এই এমসিকিউ গুলো সলভ করতে 3 ঘন্টা চলে যাবে। তো একটু যদি কম সময়ের মধ্যে শেষ করতে পারি, তোমাদের হাতে তো সময় কম, তাই তোমাদের জন্য খুব তাড়াতাড়ি শেষ করতে পারি, ভাবে করা হচ্ছে। আল্লাহ, দেখো
তাহলে আমরা এটা বুঝে ফেলছি না, বলো? এবার দেখি আমরা ঋতু, ঋণ, কৃষক, দৃশ্য শব্দগুলোতে রি এর উচ্চারণটা কেমন হয়েছে। ইতিমধ্যে আমরা এটা দেখেছি, রয় রসিকার রি, যেমন ঋণ, এটা দেখছি না আমরা, বলো? তাহলে সবগুলোতে সেম 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 সেম। এই যে উত্তর হবে কি, রয় রসিকার রি। এবার তুমি দেখো, এটা উল্টানোর আগে আমি একটু বলে দিই, রয় দীর্ঘইকারও কিন্তু আছে, এটা কিন্তু দিবা না ভুলেও, কারণ আমরা জানি উচ্চারণে কখনো দীর্ঘই হয়ই না, উচ্চারণে সবসময় রস্যই হয়। তাহলে উত্তর হবে এটা। ওকে, তারপর তারপর দেখো, তৈল শব্দের শুদ্ধ উচ্চারণ হলো, তোমরা যেটা করবা, এটার উচ্চারণ দিবা 100% এটা, কিন্তু না, এটা ভরসকার ল, ভুল। কেন জানো? কারণ আমরা যে তৈল বলি, এটা তৈল না। এই আমরা যে তৈল বলি, এটা তৈল না। দেখছো, আমি আসলে সঠিক বলে ফেলছি বলে উচ্চারণ হবে তৈল। কি তৈল মর্দন করছেন? প্রয়োজন নেই, এমনিতেই দেশে তেলের অভাব, তৈল মর্দন করবেন না। তাহলে তৈল, এখানে শব্দটি তৈল না, উচ্চারণটি কি তৈল। ওই উচ্চারণটি ভুল করি বলে আমরা, মুখে উচ্চারণটি ভুল করে বলে আমরা উত্তরে ভুল করব। তাহলে দেখো, তৈল লিখলে কোথায় আছে একমাত্র? এখানে তো আছে ডইল, এটা আছে তেল, আর এটা হচ্ছে তৈল। যারা একবারে সহজ সরল তারা এটা উত্তর করবে, বলবে তৈলকে আমরা তো উচ্চারণ করি তেল বলি আমরা। কিন্তু না, এটি তো উত্তর হবে না। উত্তর হবে কোনটি? এটি, মানে এটা এক্সাক্ট উচ্চারণ কোনটা? তৈল। বুঝতে পারছো কিনা এটা? এই আর কি। তারপরে দেখো 42 নম্বরটি আমরা দেখি, সংযুক্ত ব্যঞ্জনে ইও এর উচ্চারণ কি রূপ হয়? সবসময় মনে রাখবা, সবসময় না, সবসময় মনে রাখবা, ইও এর উচ্চারণ যুক্ত বর্ণে সবসময় দন্তন্য এর মতো হয়। বুঝতে পারছো? কিভাবে তোমাকে আমি একটু দেখাই। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ দাখিল পরীক্ষার্থী, কিন্তু 50 কিংবা পঞ্চম বানান পারো না, মানে উচ্চারণ করতে পারো না, এদের জন্য এক বদনা সমবেদনা, সরাসরি এক বদনা সমবেদনা দিলাম। কারণ তুমি দেখো, 50 কিংবা পঞ্চম এর উচ্চারণ করতে গিয়ে বেশিরভাগ পোলাপান বলে প ইয় চঞ্চ, ইয় চঞ্চ, কি এরকম উচ্চারণ হয়? তোমাদেরকে যুক্ত বর্ণ আমি একটু শিখিয়ে দেই। যুক্ত বর্ণ বলার ক্ষেত্রে যে দুটি বর্ণ বলতে হয়, প্রথমে আমরা যুক্ত বর্ণে থাকা বর্ণ দুটির নাম বলে দিব, যেমন ইয় চ, এরপরে বলবো এই দুটো সংযুক্ত, ইয় চ সংযুক্ত। কথা বুঝছো? তাহলে এখানে কে কে আছে বলো? এখানে আছে ইয় যোগ চ, আর এই দুইটা কি, যে টানটা দিয়ে বোঝাচ্ছে, এই দুটা সংযুক্ত, ইয় চ সংযুক্ত। এটা আমরা যুক্ত বর্ণ ইতিমধ্যে গত ক্লাসে শিখছি। তাহলে এবার তুমি লক্ষ্য করে দেখো, তাহলে তো এটা হওয়ার কথা ছিল পয় চাষ, এই যে পয় চাষ, এরকম হওয়ার কথা ছিল না? এখানে তোমাকে আমি একটু দেখাই দিই, একটু ভালো করে খেয়াল করো। যদি আমরা এটাকে ইয় চ বলি, তাই না? তাহলে এটা এরকম হওয়ার কথা, পয় আর আকার, এই যে চাষ, এটা কি পয় চাষ না? এটাই তো আমরা দেখতেছি, সংযুক্ত ব্যঞ্জনে ইয় এর উচ্চারণ কিরূপ হওয়া উচিত? এই যে দন্তন্য হসন্তর মতো। তাহলে তুমি এখানে দন্তন্য হসন্ত দাও, এবার কি হয়? পন চাষ। দেখছো উচ্চারণটা কেমন হয়েছে? আশা করি তোমরা বুঝতে পারছো। যারা মনোযোগ দাও নাই তারা আর কি, ঘোড়ার ডিম খাও, কিছুই করার নাই। আচ্ছা বুঝছো সবাই এটা? তাহলে এটা উত্তরটা আমরা বলে দিচ্ছি, দেখা না গেলে অসুবিধা নেই। 43, বিষ বাস শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? এটি বিষ বাস না, এটি উচ্চারণটি কি আমরা সবাই জানি না? জানি। তাহলে দেখে ফেলো তো, এটি উচ্চারণটি কোথায় আছে, কোথায় তুমি করতে পারতেছো? বিশ্বাস, হরে আছে তো, এটা দেখো তো, হরে এটি কোথায় আছে? বিশ্বাস উচ্চারণটি, এখানে তো তোমার হচ্ছে উচ্চারণটি একবারে যা আছে তাই দেয়া আছে, সুতরাং এটি ভুল। তারপরে বিশ্বাস, এটি ভুল। বিশ্বাস, এটি ভুল। বিশ্বাস, এটিও ভুল। হ্যাঁ, কিন্তু এখানে সঠিক হতে পারে হচ্ছে এটি, কিন্তু এটিও একটা কারণে ভুল হয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো শব্দটি হবে বিষ, তারপরে শ্বাস, কিন্তু এভাবে না, এখানে একটা হসন্ত থাকবে, এখানে একটা হসন্ত থাকবে। দেখো এটা কি বিষ শ্বাস, এরকম না, এটা হচ্ছে বিষ, তার মানে এখানে ওটা কাটা, শ্বাস, এখানে ওটা কাটা, এই জন্য দুটি হসন্ত মাস্ট থাকতে হবে। এখানে একটি হসন্ত না থাকার কারণে এই উত্তরটিও ভুল এসেছে। আমি যেটি বলছিলাম, কয়েকটি উত্তর আমাদের ভুল ক্রমে এই হসন্ত বসন্ত চিহ্ন বিহ্ন ভুল হয়েছে, সেগুলো ঠিক করে দিব, অসুবিধা নাই। তোমরা বুঝতে পারছো কিনা সেটি কমেন্টে জানাও। ওকে, বুঝতে তোমরা পেরেছো কিনা সেটি জানাও। তারপর দেখো, আচ্ছা বিশ্বাস, আচ্ছা একটু আমি মাঝখানে বলে নিই, ওই উদ্দীপকটা দেখে দিই, তারপর বলতেছি। দেখো, স্মরণ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? এটির উত্তর তোমরা সঠিক লেখার চেষ্টা করো, একবার উচ্চারণ সহ লেখার চেষ্টা করো। তোমরা উত্তর লিখো, আমি একটু বলে দিচ্ছি, শোনো একটা কথা। তোমরা অনেকেই কমেন্ট করছো, দুইটা মিলে 20 পাইলে এমসিকিউ পাস কিনা। তোমাদেরকে আমি একবারে ক্লিয়ার করছি, কিন্তু এটি মাথায় রাখবে না একবারেই। তোমরা এত খারাপ করবে না অন্তত বাংলায়, যে তোমরা একবার ফেইলের পর্যায়ে চলে যাবে। এমসিকিউতে অবশ্যই আলাদা পাস, কিন্তু ঘটনা কি জানো? যদি তুমি, এমন আছে, এমসিকিউতে আলাদা পাস, এটা ঠিক, তবে দুইটা মিলে যদি তুমি 66 পাও তাহলে তুমি পাস, মানে 33 66 পাইলে তুমি পাস, এটা নিয়ে দুশ্চিন্তা করো না।
তবে আমি তোমাদেরকে বলি ইনশাল্লাহ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এখান থেকে তো আমরা 15-16টা এমসিকিউ কমন পেয়ে যাবো, আর ওখান থেকে তো তুমি ভালোই দিছো, সুতরাং টেনশন করো না, মনোযোগ দিয়ে এখানে পড়ো। আগের পরীক্ষা নিয়ে টেনশন করলে কি তোমার এখন কাজ হয়ে যাবে? এটা আমরা বলি যে ওই তোমার অতীতের সুখের দিনে পুনঃ আর ডেকে এনে হয়েও না কাতর। ওই অতীতের সুখের দিন বা দুঃখের দিন এগুলো ডেকে এনে মন খারাপ করো না, দরকার নাই, বাদ দাও এগুলো। ওকে, আচ্ছা অনেকেই উত্তর করছো তোমরা, এখানে উত্তরটি আমাদের একটু সামান্য ভুল এসেছে, সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা উত্তর দিয়েছি যেটি এখানে, সেটি হচ্ছে স্মরণ, অর্থাৎ উত্তর হয়েছে তোমার খ। কিন্তু এখানে তাহলে ভুলটা কোথায়? আমি তোমাদেরকে বলছিলাম, এটা কিন্তু তোমাদেরকে হুবহু আমি দেখাইছি প্র্যাকটিস ক্লাসে। এই ম ফলা থাকলে একটি চন্দ্রবিন্দু হয়, এখানে চন্দ্রবিন্দু না থাকলে কাটা, অর্থাৎ খয়ে চন্দ্রবিন্দু যদি না থাকে তাহলে হবে না। আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, অপশন ক, অপশন খ, এক জায়গায় আছে তোমার হচ্ছে এটা যে স্মরণ, আরেক জায়গায় আছে তোমার হচ্ছে কি দুরুজা, এটা ভালো হয় না লেখাটা। কতে আমরা দিলাম হচ্ছে একটি স্মরণ এরকম, আর খতে ছিল তোমার হচ্ছে কি স্মরণ, অর্থাৎ চন্দ্রবিন্দু আছে, তখন উত্তরটা হবে এটা। বুঝতে পারছো? চন্দ্রবিন্দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। তারপর আমরা 45 নম্বরটি দেখি, শব্দ যখন বাক্যে বিবৃত হয় তখন তাকে কি বলে? হুবহু তোমাদেরকে আমি এই কথাটি গত ক্লাসে বলছি, শব্দ যখন বাক্যে বিবৃত হয়, শব্দ যখন বাক্যে বিবৃত হয় তার মানে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ, বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই তার মানে শব্দ কি হয়ে যায়? পদ হয়ে যায়। উত্তর ক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ফাইন। তারপরে দেখো 46 নম্বরে আমরা চলে আসছি। ওকে, পদের লগ্ন কত ধরনের? পদের লগ্ন আমরা গত ক্লাসে পড়ি 4 ধরনের, সেটি কি কি আমি একটু মুখে বলে দিচ্ছি আবারও। লগ্ন কোনগুলো? এর মধ্যে বিভক্তি, বচন, বলক এবং নির্দেশক, এই 4টি হচ্ছে লগ্ন। তারপরে আমরা দেখি, দেখো 47, কোনটি মৌলিক শব্দ নয়? মৌলিক মানে আমি বলে দিচ্ছি যেটাকে আর ভাঙা যায় না, আর যেটাকে ভাঙা যায় সেটা হচ্ছে সাধিত। এখানে প্রশ্ন করছে কোনটি মৌলিক শব্দ, এটা না, কোনটি মৌলিক শব্দ নয়, অর্থাৎ কোন শব্দটিকে ভাঙা যাবে, যেটাকে ভাঙা যাবে না সেটা তো মৌলিক। তার মানে এখানে বলছে কোনটি মৌলিক নয়। তাহলে আমরা দেখি, গাছ এটি কি ভাঙা যায় না, এটি মৌলিক। মাছ এটি কি ভাঙা যায় না, এটি মৌলিক। চাঁদ ভাঙা যায় না। পরিচালক এটিকে ভাঙা যায়, পরিযোগ চালক, সুতরাং এটি মৌলিক নয়, এটি কি সাধিত। উত্তর হবে খ। তারপরে আমরা দেখি 48 নম্বরটি, এটি হচ্ছে কোনটি নির্দেশক? নির্দেশক হিসেবে তোমাদেরকে পড়েছিলাম টাকটুকু টুকুটা, টাকটুকু টুকুটা, দেখো এখানে আছে কিনা? টুকু আছে। পুয়াটাক দুধ দাও, এইটুকু দিলে সবটুকু খেয়ে নিলে, তাহলে এটাও খাও, বলছিলাম মনে আছে নিশ্চয়ই। তাহলে টুকু এটি হবে উত্তর। ওকে, নির্দেশক হচ্ছে টুকু। তারপর 49 নম্বরটি দেখি আমরা, কোনটি লগ্নক নয়, অর্থাৎ বিভক্তি বচন বলক নির্দেশক নয়। বিভক্তি বচন বলক নির্দেশক, দেখো বিভক্তি বচন বলক নির্দেশক এই হচ্ছে কি লগ্নক, তাহলে এটি নয় লগ্নক। প্রত্যয়, তাহলে প্রত্যয় কি? প্রত্যয় লগ্নক হবে কেন? লগ্নকের প্রত্যয় কি করে? নতুন শব্দ গঠন করে। আর লগ্নক কি করে? অর্থ বুঝতে সাহায্য করে, মানে অর্থগুলো বুঝতে সাহায্য করায় কে? লগ্নক। আর অর্থ তৈরি করে কে? প্রত্যয়। অর্থাৎ এখানে উত্তর হবে ক। তারপরে আমরা দেখি 50 নম্বরটি, সবটুকু শুধুই তোমাকে খেতে হবে, এ বাকি সবটুকু। দেখো ইতিমধ্যে আমরা পড়ছি টাকটুকু টুকুটা, এটি কি নির্দেশক, এটি নিয়ে আমরা সময় নষ্ট করবো না। আর টাকটুক টুকুটা নির্দেশক। 51 নম্বরটি আমরা দেখি, ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে? এটা পারার জন্য তোমাকে জানতে হবে ধাতু কি। তোমাদেরকে বলছিলাম আমরা শব্দের মূল হয় দুই ধরনের, একটা ক্রিয়া আর একটা নাম। ক্রিয়ার মূলকে বলে ধাতু। বলো কার মূলকে বলে ধাতু? ক্রিয়া। ক্রিয়ার মূলকে বলে ধাতু। আর ক্রিয়ার সাথে যে প্রত্যয় তার নাম কৃত প্রত্যয়, ক্রিয়া না হলে তদ্ধিত। বলছিলাম এই যে, আশা করি বুঝতে পারছো। তাহলে ক্রিয়ারটা কি হবে বলো? কৃত প্রত্যয়। শেষ। 52 নম্বরটি আমরা দেখি, তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? আমরা জানি তদ্ধিত এবং কৃত, মানে তদ্ধিত এবং কৃত। তাহলে কৃত দিয়ে কৃদন্ত, তদ্ধিত দিয়ে তদ্ধিতান্ত। তাহলে দেখো এখানে তদ্ধিত প্রত্যয় দিয়ে কোনটি? এখানে কি তদ্ধিতান্ত আছে? আছে, এই যে এটি। তাহলে ঘ হবে উত্তর। বুঝতে পারছো আশা করি। ওকে, তারপর আমরা দেখি 53 নম্বরটি। 53 হচ্ছে নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ, অর্থাৎ ক্রিয়া এর সাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে। এবার তুমি দেখো তো কোনটা হতে পারে। আমরা যদি উল্টা দিক থেকে যাই, পাগল যুগ আমি, পাগলামি। এবার দেখো এটি কি ক্রিয়া নাকি নাম? ক্রিয়া এবং নাম বের করে একটা সহজ কৌশল বলে দিই। তোমরা শব্দটিকে তুই দ্বারা আদেশ করবা, বলবা তুই পাগল। এটা বলার পর যদি সে আদেশ মেনে নেয় তাহলে ক্রিয়া। বলো তুই পাগল, সে কি আদেশ মেনে নিছে? সে বলবো আচ্ছা আমি পাগল ঠিকই, তাহলে আমাকে কি আদেশ করতে পারছো ভন্ড? তাহলে এটি ক্রিয়া নয়। আবার তুমি বলো যে বিবাহিত শব্দের মূল শব্দ হচ্ছে বিবাহ, তাহলে তুমি বলবা এই তুই বিবাহ, এটা আদেশ করা গেল না, তার মানে এটাও ক্রিয়া না। আবার দেখো দৈনিক শব্দটির মূল শব্দ হচ্ছে দিন, তুমি বললা তুই দিন, তোর বাপ দিন, ওটা বললে কি হইলো?
তার মানে এটা আদেশ করা যায়নি। কিন্তু ভাজি শব্দটির মূল শব্দ হচ্ছে ভাজ। এবার তুমি যদি বলো এই তুই ভাজ, হ্যাঁ ভাজবো, আচ্ছা তাহলে তুই যা, আমি ডিমটা ভাজি তাইলে, তাই না? তাহলে ভাজ মানে ভাজতে বলতেছে, আদেশ করা যাচ্ছে, আদেশ করা গেলে ক্রিয়া। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ, অর্থাৎ ক্রিয়া দ্বারা গঠিত? তাহলে এটা উত্তর কোনটি হবে? ক। বুঝতে পারছো আশা করি। নিচের কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? কৃত প্রত্যয়ের এবার মানে ক্রিয়া যুক্ত হয়েছে আর কি এরকম। তাহলে এখানে দেখো কোনটি ক্রিয়া আছে, হ্যাঁ এখান থেকে ক্রিয়া আমরা দেখি জাল, এটা তো জীবন ও ক্রিয়া না। তারপরে দেখো মিশন, তুই মিশন, এটা হইলো না। তুই প্রাণ, এটা হইলো না। তুই ক্রি, এটাও তো হইলো না, কিন্তু উত্তর হবে ক। কেন? ক্রিয়া ক্রিয়া বের করার আর একটা কৌশল আছে, সেটা কি জানো? তোমরা জানো না ইসিমের আলামত আইটি এগুলো থাকে না? তাহলে ক্রিয়া বের করার কিছু আলামত আছে, সেটি কি? ক্রিয়া বের করার আলামত হচ্ছে যখন আমরা দেখতে পাবো এক নম্বরে কি তুই দ্বারা আদেশ করলে আদেশটি মেনে নিবে, দুই নম্বরে কি যদি আমরা দেখি এটা তোমার হচ্ছে একটু চেনা যাচ্ছে না, বলো ক্রি, ক্রি কোন এগুলো শব্দ হইলো, তার মানে এটাও ক্রিয়া। আর নাম কারো এরকম হয়, ওই জিল্লিকিল্লা এগুলো নাম হয় কারো, কিন্তু ক্রিয়া এগুলো হয় মূল হিসেবে, বুঝতে পারছো? তার মানে যেটা হজবর হলো সেটা হবে ক্রিয়া। সবাই কি বুঝছো? তারপরে দেখি আমরা টেকু শব্দটি কি অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে। ওই টেকু মনে রাখতে পারবে না ধরো, বুঝছো? মনে রাখার জন্য তোমাদেরকে টাকলা মুরাদকে নিয়ে আসতে হবে, তাহলে যদি মনে রাখতে পারো। টাকলা, টাক, স্টেডিয়াম। আর যার মাথার মধ্যে এই স্টেডিয়াম যুক্ত আছে তাকে বলা হয় টেকু। তাই না বলো? আমি দুঃখিত যদি কেউ টাক মাথা সম্পন্ন কিন্তু ভিডিও দেখে থাকেন, আমি করজোরে মিনতি করছি, আপনি মন খারাপ করবেন না, এটি বুঝে থেকে বলে ফেলছি। তাহলে টেকু হচ্ছে কি যুক্ত অর্থে, মানে যার মাথায় টাক যুক্ত আছে, যেমন টাকলা মুরাদ তার মাথায় কি স্টেডিয়াম যুক্ত আছে। উত্তর কি হবে তাহলে? এখানে উত্তর হবে ঘ। তারপরে দেখি আমরা 56, 56 নিন্দা অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটি? তোমাদের প্রত্যয়ের ওই পেছনের অংশটিকে যে আমি একবারে এরকম করে যে বাউন্ডারি করে দিয়েছিলাম, এখান থেকে আসবে আসবে, মনে আছে তো? এটা তোমরা অবশ্যই পড়বে। তারপরে নিন্দা অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? গেও, ইত্রামি, জ্যাঠামি, টেকু, কোনটাতে নিন্দা অর্থ প্রত্যয় যুক্ত হয়েছে? নিন্দা। তাহলে দেখো এটা উত্তর হচ্ছে জ্যাঠামি। জ্যাঠামিতে নিন্দা হয়েছে কেন জানো? এটা আবার আরেক জায়গায় আসে, সেটা হচ্ছে বাগ অর্থতে। একটা সময় জ্যাঠা শব্দটি আসলে কি ছিল? একটা সময় না, এখনো কি আছে আসলে, জ্যাঠা মানে আমার আব্বার বড় ভাই জ্যাঠা। কিন্তু এর সাথে আমি যখন যুক্ত হয়েছি তখন তো এটাতে কি অর্থ প্রকাশ পাওয়ার কথা ছিল? সম্মানিত। জ্যাঠার সাথে আমি, কিন্তু এই বাবারি, এটি তো জ্যাঠামি। বুঝতে পারছো? জ্যাঠামিতে পাকা ছেলে, বেশি কথা কয় সে, জ্যাঠামিতে পাকা ছেলে, তো এটা নিন্দা না বলো জ্যাঠামি করা, এই আর কি। তাহলে একটু এখানে দুইটা বিষয় শিখলাম আমরা। এক, নিন্দা অর্থ প্রকাশ করেছে কোনটি? জ্যাঠামি। আবার এই জ্যাঠামি শব্দটি অর্থের কি পরিবর্তন হয়েছে? জ্যাঠা শব্দটি সম্মানিত, কিন্তু এখন জ্যাঠামি কি হয়ে গেল গা? খারাপ। তার মানে অর্থটা আগে ভালো ছিল, এখন খারাপ, এটাকে বলা হয় অর্থের অবনতি। আরেকটা বিষয় শিখছো, ফাইন। এবার তুমি যাও সামনে। ক্রেতা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? ক্রিযুক ত্রিচ, ইক্লিচিক। এই যে আমরা দেখে নেই উত্তরটি ক্রিযুক ত্রিচ। তুমি এটা মুখস্থ করে ফেলবা। এখানে তোমাকে যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে তোমার দাঁত পরে দিতে পারে, আমি চাই না তোমার এই অল্প বয়সে দাঁতগুলো ফেলে দিতে, অসুবিধা নেই, এটা আমরা ঝামেলার মধ্যে থাকতে চাই না। দেখো তোমাদের অনেকেই প্রশ্ন করেছো, আমার চোখে পড়ে গেছে যেহেতু বলে দেই, যে স্যার আমরা কি খাতার চারপাশে মার্জিন করবো কিনা। এটি তোমার বিষয়, অসুবিধা নেই এটাতে। তবে মার্জিন করতে কি এই বিষয়টি খেয়াল রাখবে, তোমরা জানো, তবে আমি বলছি সেটা হচ্ছে কি, পেন্সিল দিয়ে তোমরা মার্জিন করার চেষ্টা করবে, কলম দিবে না। কলম দিয়ে হলে কিছুক্ষণ মার্জিন করার পরে কলমের কালিটা এদিকে ওইদিকে একবারে তোমার কি লেপটে যায়, খাতার পরিবেশটা নষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? তবে অবশ্যই মার্জিন সুন্দর করে করবে। মার্জিন করলে খাতা যেমন স্পষ্ট স্বচ্ছ করে উপস্থাপিত হয়, দ্বিতীয়ত হচ্ছে নম্বর দিয়ে কিন্তু একটা জায়গা রাখতে হয়। কিছু কিছু শিক্ষার্থী আছে একবারে দেখা যায় যে তোমার বর্ডার বরাবর লিখে রাখছে, আমি আগে তখন উত্তরপত্র লিখে দিই, এই নম্বর কোথায় দিব? এখন তোর নম্বরটা উনি দিচ্ছেন, কিন্তু কাউন্ট করার সময় নম্বরটা আসে না, লস কার? তোমার। সুতরাং খাতাটা কিন্তু একটু সুন্দর করে চারপাশে সুন্দর করে মার্জিন করে রাখতে হবে, বুঝতে পারছো? একবার এই পাশে, ও পাশে, ও পাশে, সব পাশে। তবে আমি যেটা বলি কি জানো, একটু মনোযোগ দিয়ে শোনো। ধরো কথার কথা আমি তোমাকে একটু আইকে দেখাই দিই, যেহেতু প্রসঙ্গটা এখানে আসছে। এটা না মার্জিনের খাতা, তুমি এই পাশে মার্জিন করবে, তুমি এই পাশে মার্জিন করবে, তুমি আর কোথাও মার্জিন করবে না। এই জায়গাটা হলো না, তাহলে এক পাশে এরকম হেলানো মনে হচ্ছে না? তুমি এই পর্যন্ত লিখে যাবে, আর যাবে না। তুমি এই মানে হালকা একটু খালি রাখবে, নিচেও এক লাইন খালি রাখবে, বুঝতে পারছো? এটা লেখার নিয়ম হচ্ছে এটা, এই যে নিচে এইটুকু লিখবে, আর এই পাশে তুমি এইটুকু লিখবে, মানে ওই পাশে হালকা একটু খালি থাকবে, আর এই পাশে একটু বেশি খালি থাকে আর কি, বুঝতে পারছো? মানে এই পাশে তুমি কৌশলী খালি রাখবে, ওই পাশে টান দেওয়ার দরকার নাই। এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড দেখায়। এই
চলো আমরা সামনে চলে যাই। তাহলে এটা তো আমরা পেরে গেলাম। 58 নম্বরে চলে আসছি। উক্তি এর প্রকৃতি প্রত্যয় কোনটি? এটা মুখস্থ করবে। বচযুক্তি, বচযুক্তি, বচযুক্তি এটি। তাহলে বচযুক্তি কোথায় আছে? আমরা পেয়েছি এখানে। ওকে, বচযুক্তি ঘ। তারপরে আমরা দেখি তোমার হচ্ছে 59 নম্বরটিতে চলে আসছি আমরা। সমাসের মাধ্যমে গঠিত হয় কোনটি? সমাসের মাধ্যমে আমরা ইতিমধ্যে জানি সমাস নয় শুধু 4টি প্রক্রিয়ায় নতুন শব্দ গঠিত হয়। কি কি? এক নম্বরে প্রত্যয়, সমাস, সন্ধি এবং উপসর্গ। তার মানে সমাসে নতুন শব্দ গঠিত হয়। এই তো তোমরা পেরে গেছো, নতুন শব্দ। ফাইন। তোমাদেরকে আমি আবারও একটু সতর্ক করছি, শোনো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে, হয়তো শিক্ষক ম্যাটেরিয়াল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আমি শিক্ষকতাকে খুব ভালোবাসি। সেই জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে, ধরো একজন ছাত্রের কাছ থেকে আমরা কমেন্টে যখন বাজে কমেন্ট গুলো দেখি, তো লজ্জা পায়, এই চোখগুলো দেখতে চায় না, অপ্রয়োজনীয়। ধরো আমরা দুষ্টামির কিন্তু একটা লাইন গার্ড থাকে, তুমি তোমার বন্ধুর সাথে দুষ্টামি করবে, অসুবিধা নেই, খুব স্বাভাবিক, দুষ্টামি তো মানুষ করে। তবে তাই বলে আব্বার সাথে করা যায়, স্যারের সাথে করা যায়? প্রয়োজন কি, দরকার কি? আমাদের নির্দিষ্ট একটা বাউন্ডারি থাকা উচিত না? হ্যাঁ, আমি এই জন্য আসলে চেষ্টা করব, আল্লাহ চাহে যদি আমি তোমাদের সাথে থাকি, তাহলে অনলাইনে অন্তত দেখা যায় যে, যে ধরনের তোমার হচ্ছে মানে যে যত বেশি স্ল্যাং ওয়ার্ড ইউজ করতে পারে সে তত বেশি জনপ্রিয়। এই বিষয়গুলো আমরা অনলাইন থেকে ইনশাল্লাহ মুছে দিব। এখানে মেইন কথা হবে, আমরা পড়াশোনা করতে আসছি, ইনশাল্লাহ চেষ্টা করবো পড়াশোনাটা হাতে রাখার জন্য। আনন্দ অবশ্যই থাকবে। দেখো আমি ক্লাসে কি তোমাদের হাসানোর জন্য চেষ্টা করছি না, উদাহরণগুলো কি তোমাদেরকে হাস্যকর দেওয়ার চেষ্টা করছি না। তোমরা এখানে হাসবে, কিন্তু যদি তোমরা কমেন্ট বক্স গুলোতে একেবারে দুর্গন্ধ ছড়িয়ে রাখো, অনেকের কমেন্ট দেখে মনে হয় আসলে, আমি বলতে চাই না, অত্যন্ত নিচু পরিবারকে, সে যে নিচু পরিবারে বিলং করে, এগুলো অনেক সময় দেখায়, কিন্তু এটা দুঃখজনক। তোমরা এগুলো রাখবে না। অনেকক্ষণ কমেন্ট বক্সটা ভালো ছিল, কিছুক্ষণ ধরে আবার কিছু কিছু আন্দাজে কমেন্ট আসছিল, এগুলো তোমরা কিন্তু করবে না। ওকে, ধন্যবাদ সবাইকে। চলো আমরা সামনে যাই। তাহলে তো এটা পারলাম আমরা এটা। এবার দেখি 60 নম্বরটি, ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে? এটি গত ক্লাসে একেবারে সুন্দর করে বুঝিয়ে বলছি। ব্যাস বাক্য অর্থাৎ বড় যে বাক্যটা, সেটা ব্যাখ্যা করে সমাস, অর্থাৎ সমস্ত পদকে। সুন্দর করে বলছি, আমি এটা নিয়ে ব্যাখ্যা আর বলবো না, তোমরা এটা পারবা ইনশাআল্লাহ। সেটা কি? সমস্ত পদ কিংবা সমাসকে। তারপরে 61 নম্বরটি আমরা দেখি, মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি? মধ্যপদলোপী, দেখো নামটা কি, তোমরা যারা একবার নতুন জীবনে বুঝো নাই তারাও একটু লক্ষ্য করো। মধ্যপদ লোপী, লোপ পাওয়া তো বুঝো, লোপ মানে কি? হারিয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। তাহলে মাঝখানের পরটা লোপ পাইছে কোন জায়গা থেকে? এখান থেকে তুমি একটি পাবা। চৌরাস্তা মানে চার রাস্তার সমাহার। তাহলে দেখো চার রাস্তা, সমাহারটা শেষে। চালাক চতুর, যে চালাক সেই চতুর, এখানে মাঝখান থেকে যাওয়ার কিছু নাই। টাক মাথা, টাক যে মাথা, এটাও না। তাহলে কি? ঘি ভাত, হ্যাঁ, ঘি মাখানো ভাত, কিংবা ঘি মিশ্রিত ভাত, মানে ঘি মাখানো হয়েছে যেখানে ভাতে, এই ঘি মাখানো ভাত। তাহলে দেখো এখানে ঘি আছে, ঘি, ভাত আছে, ভাত, মাঝখান থেকে মিশ্রিত প্রতি লোপ পাইছে, এই জন্য এটা হবে মধ্যপদলোপী। তার মানে ঘি ভাত এটি মধ্যপদলোপী। বুঝতে পারছো সবাই? 62, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? তোমরা উত্তর লিখো, আমি একটু বলে দিচ্ছি। আবারও বলছি, উপমান হচ্ছে সত্য তুলনা, আর উপমিত হচ্ছে মিথ্যা তুলনা। এবার দেখো সত্য তুলনা কোথায়, মিথ্যা তুলনা কোথায়? তুলনা বোঝাচ্ছে এর মধ্যে হাত ঘড়ি, এটা তো তুলনায় বোঝাচ্ছে না, এটা বাদ। হাত ঘড়ি, এটা কি হাতের ন্যায় ঘড়ি হবে না? চাঁদ মুখ, এটা বোঝাচ্ছে। আর শস্য ব্যস্ত, এটা বোঝাচ্ছে। এবার দেখি কোনটা হবে। বলছি কোনটা? উপমিত, তার মানে মিথ্যা তুলনা কোথায়? মুখ কখনো চাঁদের মতো হয় না, এটা মিথ্যা। শস্য অর্থাৎ খরগোশ কিন্তু সত্যি ব্যস্ত হয়, এটা সত্য। অর্থাৎ উত্তর হবে খ। সবাই বুঝতে পারছো? ইয়ে, শস্য ব্যস্ত, ফাইন। তারপরে আমরা দেখি 63 নম্বরটি, কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? আমরা 4টি সমাস পড়ছিলাম। দ্বন্দ্ব সমাসে উভয় পদ, বহুব্রীহি সমাসে কোন পদই না অন্য পদ, আর দুটিতে পরপদ। সুতরাং এটাতে তোমরা পারবে কি? বহুব্রীহি সমাস। হ্যাঁ, এবং এখানে আহামরি বোঝানোর নেই, এই জন্য আমি আর সামনে কথা বলিনি। সমসমান পদের শেষ অংশকে কি বলে? অর্থাৎ আমরা যে একটু আগে বললাম ঘিবাত, এটি পেয়েছি না? এই ঘিবাতের শেষের অংশটিকে কি বলে? পূর্বেরটিকে বলে পূর্বপদ, আর পরেরটিকে বলে পরপদ। এবার দেখো এখানে পরপদ কোথায় আছে? উত্তর এখানে আছে, সুতরাং উত্তর গ। তারপরে দেখো পরপদ পেয়েছি আমরা 65। 65 নম্বরটি আমরা দেখি, সোনা রূপার দাম বেড়েছে,
হুবহু আমি এই উদাহরণটি ব্যবহার করেছিলাম, তবে আমি বলছিলাম স্বর্ণ এবং রূপা। তাহলে দেখো স্বর্ণ রূপার দাম বেড়েছে, এখানে শুধু স্বর্ণের দাম বাড়ছে নাকি রূপারও? রূপারও। তাহলে পূর্বপদ প্রধান, পরপদ প্রধান, আর দুইটা পদ যেখানে প্রধান হয় অর্থাৎ উভয় পদ প্রধান হলে দ্বন্দ্ব। তাহলে উত্তর কোথায়? এটি হবে উত্তর। বুঝতে পারছো সবাই? ফাইন। তারপরে দেখি আমরা 66। 66 এ হচ্ছে কোনটি দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? আমরা উভয় পদ প্রধান করতে দেখতে পাই, দেখো মাতা পিতা, এই যে এখানে। বুঝতে পারছো? এখানে উভয় পদ প্রধান হয়েছে মা এবং বাবা। এখানে কোনটি দ্বন্দ্ব সমাস? উত্তরটি ভুল দেওয়া হয়েছে 66 এ। বুঝতে পারছো? মাতা পিতা হবে এখানে দ্বন্দ্ব সমাস। দুর্ভাগ্যক্রমে এটি ভুল এসেছে, তোমাদেরকে ঠিক করে পিডিএফ এ পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমরা দেখি 67 মায়ে ঝিয়ে কোন সমাস? এখানে একটু ঝামেলা করে ফেলছে, সেটা কি? এই প্রশ্নটা একটু ডিপ। এই ধরনের প্রশ্ন তুলনামূলক তোমাদের বোর্ডে কম আসে, তবু একটু রাখছি, যদি আসে তাহলে ঝামেলায় পড়বে। এই দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদ গুলো আছে সেগুলো থেকে উত্তর দিচ্ছে। 4টা এখানে দ্বন্দ্ব দেওয়া আছে। কি কি দ্বন্দ্ব? সাধারণ দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, বহুব্রীহি দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, এই ধরনের দ্বন্দ্ব দেওয়া আছে। মিলনার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব। মায়ে ঝিয়ে, এখানে দেখো শব্দটি ছিল মা, শব্দটি ছিল ঝি, আর এই মা এর সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, জি এর সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। যখন বিভক্তি লোপ পায় না সেটাকে বলে অলুক। বিভক্তি লোপ না পাইলে যেন কি বলে? অলুক। মায়ে ঝিয়ে কোন সমাস? অলুক দ্বন্দ্ব। আশা করি তোমরা এটি পারবে। কথা কি বুঝতে পারছো? ফাইন। 68 নম্বরটি আমরা দেখি, দেখো উৎস বিবেচনায় বাংলা শব্দ ভান্ডার কত প্রকার? অর্থাৎ বাংলা শব্দগুলো যে আসছে এই বিবেচনায় শব্দগুলো কয় প্রকার? আমরা পড়ছিলাম 4 প্রকার। উত্তর তো আমরা পেয়ে গেছি। তাহলে 4 প্রকার কি কি সেটিও আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি। 4 প্রকারের মধ্যে একটি হচ্ছে তোমার তৎসম, আরেকটি তদ্ভব, একটি দেশি, আরেকটি বিদেশি। বুঝতে পারছো? আরেকটি কি? বিদেশি। ইতিমধ্যে আমরা লাইভটি কতক্ষণ চালিয়েছি? আচ্ছা, আমরা ভালোই দ্রুত করতে সক্ষম হয়েছি। আমরা সামনে যাই তাহলে। দেখো দেখি তোমরা বড় বড় কেউ কমেন্ট দিচ্ছ। ওকে, আমরা দেখো দ্রুত যাই। উৎস বিবেচনা 4 প্রকার বলে ফেললাম না আমরা? হ্যাঁ, ফাইন। তারপরে আমরা দেখি তোমার হচ্ছে নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ খুঁজে বের করার জন্য তৎসম শব্দ খুঁজে বের করার জন্য আমরা কি করব? আমরা একটি কৌশল দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। ঋষির সংক্ষিপ্ত রূপটা, ঋষির সংক্ষিপ্ত রূপটাতে চেনে নাও তৎসম শব্দ। তাহলে ঋষির রি মূর্ধন্য স এবং র, রি মূর্ধন্য স এবং র, এই বর্ণগুলো আমরা যেখানে পাবো সেগুলো তৎসম শব্দ। এবার দেখো রি মূর্ধন্য স র কোথায় আছে? এখানে রি মূর্ধন্য স র, রতে রফলা, এ দেখছো? হুবহু আমরা পেরেছি। গত ক্লাসে আমরা এটা হুবহু বলছিলাম, সুতরাং তৎসম শব্দ পেরেছি আমরা। আমরা 70 নম্বরে দেখি নিচের কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব মনে রাখার একটি কৌশল আমি তোমাদেরকে বলি, তোমরা আমার কথা শোনো, আমি আছি এখানে। তদ্ভব মনে রাখার একটি কৌশল তোমাদেরকে বলি, সেটি কি? তদ্ভব হচ্ছে তোমার, সহজ কথা বলতে গেলে বাংলা শব্দের মধ্যে যেগুলো হচ্ছে তোমার নতুন সেগুলো তদ্ভব, আর যেগুলো হচ্ছে পুরাতন সেগুলো হচ্ছে তৎসম। যেমন আমরা ধরো বলি কি, হস্ত, হস্ত শব্দটি পুরাতন না? আর হাত এটি নতুন না? তাহলে হস্ত এটি কি? তৎসম। হাত এটি কি? তদ্ভব। কর্ণ এটি কি? তৎসম। কান এটি কি? তদ্ভব। চক্ষু এটি কি? তদ্ভব। চোখ এটি কি? তদ্ভব। চক্ষু এটি কি? তৎসম। তারপরে কি তোমার হচ্ছে আমরা আরো বলতে পারি তোমার নাসিকা এটি কি? তৎসম। নাক এটি কি? তদ্ভব। মস্তক এটি কি? তৎসম। এবং মাথা, তাহলে এটি কি? তদ্ভব। আমি আবার আস্তে করে বলছি, শব্দগুলোর মধ্যে পুরাতন রূপী তৎসম, নতুন রূপী তদ্ভব। বুঝতে পারছো সবাই? আশা করি পারছো। তাহলে এখান থেকে তুমি বলো নিচের কোনটি তদ্ভব শব্দ? আমরা দেখতে পাই এখান থেকে কোনটি? কুমির। হ্যাঁ। তারপরে দেখো 71 নম্বরটি আমরা দেখি, নিচের কোন শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দ? এটি গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি, এই দুটি হুবহু পড়িয়েছি, ঈদ এবং উকিল। ঈদুল আজহা এবং ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাহলে ওয়াকিল এবং ঈদ। তাহলে এখান থেকে বাকিগুলো তোমাদেরকে একটু বলে দেই, বাকিগুলো আসলে কি, তাহলে তোমরা খেতে পারবে বেশি দামি ঘি। খুদা এবং দোজক, ও খোদা মুঝে মারো, এইগুলো স্লোগান আমরা দেখি না? এটি ফার্সি শব্দ। দোজক এটি ফার্সি, আরবিতে জাহান্নাম।
গুদাম এবং চাবি আমরা জানি এগুলো হচ্ছে ফার্স্ট এই তোমার হচ্ছে কি পর্তুগিজ শব্দ। একজন পর্তুগিজ পাদ্রী গির্জার গুদামে ঢুকে চাবি দিয়ে তোমার হচ্ছে আলমারি খুলে পাউরুটি আনারস এবং আলপিন নিয়ে বালতিতে রাখলো। গত ক্লাসে যে কৌশলটি দেখিয়েছিলাম সেখান থেকে গুদাম এবং চাবি তোমার পর্তুগিজ শব্দ। নামাজ এবং রোজা এটিও ফার্সি শব্দ। উত্তর হবে ক। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আশা করি। ওকে, তারপরে আমরা যাই হচ্ছে ৭২। পাদ্রী কোন ভাষার শব্দ? মাত্রই তো বললাম একজন পর্তুগিজ পাদ্রী, অর্থাৎ শব্দটি পর্তুগিজ। এটির উত্তর শেষ। এবার দেখি আমরা ৭২ ৭৩ নম্বরটি। তুরুপ কোন ভাষার শব্দ? আমাদের মধ্যে একটা জাতি এসে কার্ড খেলা শিখেছিল, মনে আছে? ওলান্দাজ। ওলান্দাজরা এসে মানে শিখেছিল ইস্কাপন, তুরুপ, রুইতন, হরতন, টিক্কা এগুলো শিখেছিল ওলান্দাজ। তারপরে কি হবে? তুরুপ শব্দটি হবে ওলান্দাজ শব্দ। নাইস। এবার দেখি আমরা 74 দেখো বোতল কোন ভাষার শব্দ? আমি হুবহু বলছিলাম ইংরেজরা বোতলকে বলে বটল, এবং এটাই পরীক্ষায় বারবার আসে কেন? কারণ একমাত্র বোতল শব্দের উচ্চারণটাই তোমার হচ্ছে আমরা বাংলা বাংলা ফিল করি। যে বোতলটা এদিকে দাও, বোতল এটা হলো বটল, তাই না? আর চেয়ার, হসপিটাল এই শব্দগুলো তো হুবহু বোঝাই যায়, এই বোতলটা বোঝা যায় না বলে এটা পরীক্ষায় বেশি আসে। উত্তরটি তোমরা পারবে। এবার আমরা দেখি 75 নিচের কোনটি হিন্দি শব্দ নয়? এবার এখানে তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো। হিন্দি শব্দ নয়, আমরা দেখি হিন্দি শব্দ কোনগুলো। এখান থেকে ধোলাই, হ্যাঁ এটি হিন্দি শব্দ। তারপরে তোমার হচ্ছে পানি, এটি 100% হিন্দি শব্দ, এটি সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। পানি কোন ভাষা শব্দ? হিন্দি। বাকি নগদ এবং বাকি আরবি শব্দ আমরা জানি। হালুয়াও তো আরবি শব্দ হিসেবে আমরা জানি। হ্যাঁ, হালুয়া আরবি, পাশাপাশি এটি হিন্দিও। আমি যে গত ক্লাসে তোমাদের একটু মস্করে একটা লাইন বলছিলাম, লে হালুয়া এ দম দমা দম, পাঞ্জা ঝটকা নাগর কানা ঘটকা, লে হালুয়া। এই হালুয়া, এই হালুয়া হিন্দি। কথা কি বুঝতে পারছো? তাহলে হালুয়া একই সাথে হিন্দি এবং আরবি দুইটাই। তাহলে অপশনে থাকলে নিচের কোনটি হিন্দি শব্দ নয়? যেহেতু এখানে তোমার হচ্ছে বাকি শব্দটিকে আমরা পাচ্ছি আরবি শব্দ, অর্থাৎ উত্তর হবে ঘ। তুমি বলতে পারো স্যার উত্তর তো গও হতে পারতো, আমি তো তোমাকে বুঝিয়ে বলছি হালুয়া শব্দটি একই সাথে আরবি এবং হিন্দি, তাহলে উত্তর হবে বাকি। 76। ওকে, মোবাইলে ছিলেন মানে মোবাইলে এরকম অর্থ হলে এখানটা স্পষ্ট হয়। আচ্ছা, তাহলে চন্দ্র এটার মধ্যে আমরা এটা পারি। তো চন্দ্রের মধ্যে কি আছে দেখো তো? রফলা। আর রফলা থাকলে কি হয়? এটা তৎসম শব্দ 100%। এই যে ঋষির সংক্ষিপ্ত রূপটা, এটি তোমরা আশা করি পারছো। দেখি তো। আচ্ছা স্যার, বোতল ফরাসি শব্দ নয়, বরং সেটা ইংরেজি শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? তাহলে এখান থেকে তুমি খুব সহজে বের করে ফেলো। চাহিদা। চাহিদা হচ্ছে পাঞ্জাবি শব্দ, বুঝছো? এই যে পাঞ্জাবির চাহিদা শিখ, এগুলো পাঞ্জাবি শব্দ। আর বাকিগুলো তো আমরা চিনি, সবগুলো পর্তুগিজ ভাষার শব্দ। এই তারপরে দেখো আমরা 78 নম্বরে চলে আসছি। আনারস। এই পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? পর্তুগিজ ভাষার শব্দ কোনটি এটি বলা না, আনারস। অর্থাৎ এটি আমাদের ভুল এসেছে, বুঝছো বিষয়? উত্তর হবে চাহিদা। ওকে, উত্তর হবে চাহিদা। আমরা ঠিক করে দিব পিডিএফ এ। ফাইন। তারপর দেখো কোনটি দেশি শব্দের উদাহরণ? দেশি শব্দ কোনটি? কোনটি দেশি শব্দের উদাহরণ? আমরা এখান থেকে দেখি তোমার হচ্ছে ধর্ম, এটি তো তৎসম শব্দ। তারপরে তোমার হচ্ছে চা, চা চিনি চীনা, চীন শব্দ হয়েছে চা চিনি চীনা। অর্থাৎ প্যাট, প্যাট হচ্ছে দেশি শব্দ। প্যাট দেশি শব্দ। আর কোনগুলো? চুলা কোলা ডাব ডাবর চুঙ্গা ঢেকি এবং প্যাট কুড়ি, এগুলো হচ্ছে দেশি শব্দ। ঠিক আছে, তারপরে দেখো তাহলে ধর্ম হচ্ছে কি? এই দেখো কোনটি দেশি শব্দের উদাহরণ? এখানে ওইটি ভুল এসেছে, দুঃখিত। আমরা বলছিলাম বেশ কয়েকটি ভুল আসছে। এটার উত্তর হবে কোনটি? প্যাট হবে, প্যাট। ওকে, এটি তোমার হচ্ছে প্যাট হবে। ফাইন। তারপরে আমরা দেখি, চলো সচিবালয় কোন শব্দ হিসেবে পরিচিত? সচিবালয়, সচিবালয় কোন শব্দ হিসেবে পরিচিত? অপশনে দেওয়া আছে তৎসম, বিদেশি, দেশি এবং পারিভাষিক। তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, আমি দেখি তোমরা কি উত্তর করো। আগে ক্ষেত্রে আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম সচিবালয় এবং মহাপরিচালক এই দুটি শব্দ তৎসম শব্দ। পাশাপাশি এটি ইংরেজি সেক্রেটারিয়েট থেকে এসেছে বলে। সেক্রেটারিয়েট শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে সচিবালয়। এ কারণে সচিবালয় শব্দটি পারিভাষিক শব্দ। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা দেখি পারিভাষিক শব্দ তো পেরে গেছি আমরা। 80 নম্বরে চলে এসেছি আমরা। পারিভাষিক শব্দ আমরা 80 নম্বরে চলে এসেছি। দেখো পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য?
পদ্মা তো একটা নাম, এটি কোন ধরনের নাম? পদ্মা আমরা জানি একটি স্থান, সুতরাং এটি স্থান নাম, শেষ। এটি আমি আর ব্যাখ্যা দিতে চাচ্ছি না, এই জন্য সহজ করে বলে ফেলছি। পদ্মা তো একটি স্থানের নাম, সুতরাং এটি স্থান নাম। ঠিক আছে, তারপরে দেখো আমরা বলছি হচ্ছে তোমার গুণ বিশেষ্য কোনটি? গুণ বিশেষ্য, এখানে গুণ বলতে এডজেক্টিভের নাম বোঝাচ্ছে, তাহলে কোনটি হবে? বাহিনী। এটি না, এটি কালেকটিভ, সমষ্টি বিশেষণ। ভোজন ক্রিয়া বিশেষণ, সাগর এটি কি? জাতি বিশেষণ। সততা, হ্যাঁ সৎ, এই বিশেষণটির বিশেষ্য হচ্ছে সততা, অর্থাৎ উত্তর হবে ক। ওকে ওকে, এই অনেকেই কমেন্ট করেছে স্যার প্রতিবেদন কখন দিবেন? ইতিমধ্যে তোমাদেরকে বলছি যে প্রতিবেদন, সংবাদপত্রে পত্র এবং সংবাদ প্রতিবেদন, এমনকি রচনার গুরুত্বপূর্ণ 5টি রচনার গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বাংলা জ্ঞানগৃহী ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে ভিডিও দেওয়া হয়েছে, তোমরা সেখানে দেখে নিও ক্লাস শেষে। এখন চলে যাও না, আবার ক্লাস শেষ হলে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও, ইনশাল্লাহ উপকৃত হবে। ঠিক আছে, ওকে। একাশি সততা, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে। আহ তারপরে দেখি আমরা 82 নম্বরটি, নিচের কোনটি কাল শ্রেণীর নাম বিশেষ্য? এখন কাল যারা আবার ভুলে গেছো, কাল মানে কি? সময়ের নাম বোঝাচ্ছে, সময়। হিমালয় কি কোনো সময়ের নাম? না, স্থানের নাম। ভোজন এটা খাওয়ার নাম। আকাশ এটিও তো একটি স্থানের নাম, তাহলে বৈশাখ এটি হচ্ছে কাল নাম। উত্তর হবে কোনটি? উত্তর হবে গ, বৈশাখ। তারপরে দেখি 83 নম্বরটি, সোমবার কোন ধরনের নাম? সোমবার এটাও তো সময়, কাল নাম, তাহলে এটাও তো তোমরা পারবে। ওকে, 84 নম্বরটি দেখি আমরা, কোনটি জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ জাতির নাম বোঝাচ্ছে? এখান থেকে আমরা দেখি জনতা এটি হচ্ছে সমষ্টি বিশেষ্য, মানে অনেকজন এখানে। বহর এটি সমষ্টি বিশেষ্য। মাটি এটি কি? মাটি তো একটি বস্তু, অর্থাৎ বস্তু বিশেষ্য। পর্বত পৃথিবীর সবগুলো উঁচু উঁচু ওইগুলোকে বলা হয় পর্বত, আর এই পর্বতগুলোর মধ্যে আলাদা আলাদা আবার নাম আছে, হিমালয় এটা আবার নাম বিশেষ্য। বুঝতে পারছো? অর্থাৎ যদি পুরো জাতিকে বোঝায় সেটা হচ্ছে জাতি বিশেষ্য, পর্বত বলতে পৃথিবীর সবগুলোকে বোঝাচ্ছে না, এই জন্য এটি জাতি বিশেষ্য। আশা করি তোমরা বুঝতে পারছো এটি। ফাইন, চলো আমরা পরেরটি দেখি। 85 নম্বরটি হচ্ছে সমিতি ঝাঁক, এটা বছর হবে না, বহর। ঠিক আছে, সমিতি ঝাঁক এবং বহর এগুলো তোমার হচ্ছে কোন পদের উদাহরণ? সমিতি ঝাঁক এবং বহর এটি কোন পদের উদাহরণ? আমরা জানি এটি সমিতিতে কয়জন লোক থাকে? সমিতিতে কি একজন থাকে, দুইজন থাকে? মানে মিনিমাম একজনে হয় না, একের অধিক লাগে, আর এটিকে বলা হয় সমষ্টি বিশেষণ। বুঝতে পারছো বিষয়? তাহলে এটা উদাহরণ হবে কি? সমষ্টি বিশেষণ। আশা করি তোমরা বুঝে ফেলছো। আহ তোমরা আমাদের সাথেই থাকো, আমরা কয়েক সেকেন্ড একটু পানি টানি বিরতি দিয়ে নিচ্ছি। ইতিমধ্যে আমাদের লাইভটি চলছে, 1 ঘন্টা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা যতক্ষণ বলেছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা তোমরা কমেন্টে জানাও, তোমাদের সাথে আমি কিছুক্ষণ কমেন্টে কথা বলি, মিনিট খানেক তোমাদের সাথে একটু কমেন্টে বলি বুঝতে পেরেছো কিনা, আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ওকে, দেখি তোমরা কে কি কমেন্ট করছো, আমি একটু পড়ি। চলো আমরা তাহলে 86 নম্বরটি দেখি। এই আগের ক্লাসে যেগুলো আমরা করাই নাই সেগুলো আমরা এখনই করাই ফেলতেছি, ঠিক আছে? পরিচিত উনিশের সর্বনাম, নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ ব্যক্তির নাম বোঝালে সেটি হবে ব্যক্তিবাচক সর্বনাম। ওকে, ব্যক্তির নাম বোঝালে সেটি কি হবে? ব্যক্তিবাচক সর্বনাম। এখানে ব্যক্তির নাম কোথায় বোঝাচ্ছে? আচ্ছা, ব্যক্তির নাম বলতে যে
কোনো ব্যক্তির পরিবর্তে যেটি ব্যবহৃত হয়, এখানে আছে হচ্ছে তোমার ঘ, আমি। এটি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, কারণ আমি একজন মানে ব্যক্তি, আর এই ব্যক্তির পরিবর্তে আমিটা ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটি ব্যক্তিবাচক সর্বনাম। তারপরে দেখো 37, সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? সাপেক্ষ সর্বনাম হচ্ছে যখন একটির সাপেক্ষে আরেকটি হয়, অর্থাৎ একটা কন্ডিশন থাকে, যে, সে, যিনি, তিনি, যখন, তখন, এগুলো। তাহলে দেখো যে, সে উত্তর আছে না এখানে? হ্যাঁ, উত্তর হবে তোমার হচ্ছে খ। তারপরে আমরা দেখি 88 নম্বরটি। 88 নম্বরে দেখো, সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? এখানে আমরা তোমাদেরকে হুবহু পড়াইছি, সবুজ মাঠ, সবুজ, সবুজ এটি উত্তর। কিভাবে এটি বিশেষণ পদ? আরো বলছিলাম সবুজ একটি বর্ণ বিশেষণ। এটি বর্ণ বিশেষণ কেন? কারণ কোন রঙের নাম বুঝালে সেটি বর্ণ বিশেষণ। যেমন আমরা বলছিলাম যে তোমাকে আজকে এত বর্ণহীন লাগছে কেন? বর্ণহীন মানে রংহীন, নিশ্চয়ই তোমাদের মনে আছে। চলো আমরা সামনে যাই। এখানে সবুজ উত্তর। 89, বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? ইতিমধ্যে আমরা বলছি রঙের নাম, অর্থাৎ উত্তর হবে লাল। কি হবে? লাল। এটিও আমরা সময় নষ্ট করছি না, দ্রুত সামনে চলে যাচ্ছি। দেখো, চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, বাক্যটি চলন্ত। এই চলন্ত মানে কি? এটা অবস্থা না? এই দাঁড়িয়ে আছে, এটা একটা অবস্থা। চলন্ত একটা অবস্থা, অর্থাৎ এটি অবস্থাবাচক বিশেষণ। নাইস, এটি উত্তর সহজ, তোমরা পেরে গেছো। ওকে, 90 নম্বরটি আমরা পেরে ফেলছি। তৃতীয় কোন জাতীয় বিশেষণ? তৃতীয় কোন জাতীয় বিশেষণ? পূরণ। আমরা জানি একটি হচ্ছে তোমার ক্রমবাচক বিশেষণ। ক্রমবাচকের আরেক নাম গণনা। আমরা বলি না 1, 10, 1, 10, 1, 11, অর্থাৎ আমরা যখন লিখি এভাবে 11, এটা হচ্ছে ক্রম। এটাকে কি বলে? ক্রম। আর 11কে কিন্তু আবার একটা আমরা তম হিসেবে বলি, একাদশ, এটাকে বলে পূরণ। এবার তুমি দেখো তো, তৃতীয়, এটা কি? পূরণ। এটা তৃতীয় এর ক্রমবাচক কি? 3। বুঝতে পারছো আশা করি? ফাইন। আমরা তারপর সামনে চলে যাচ্ছি। প্রশ্নবাচক বিশেষণ কোনটি? প্রশ্ন। প্রশ্ন বলতে আমরা বুঝি যে প্রশ্নটি করলে একটি গুণের নাম বোঝাবে। কেমন আছো? দেখো, কেমন বলবা ভালো, তাহলে ভালো একটা বিশেষণ, তাই কেমনটা প্রশ্নবাচক বিশেষণ। আশা করি বুঝতে পারছো তোমরা। কেমন। তারপর আমরা দেখি 93 নম্বরটি, ঠান্ডা পানি। এখানে ঠান্ডা কোন জাতীয় বিশেষণ? আমি এটা নিয়ে অনেকক্ষণ ব্যাখ্যা দিয়েছি গত ক্লাসে। ঠান্ডা একটি অবস্থা, অর্থাৎ এটি অবস্থা বিষয়ক বিশেষণ। অনেকে আমরা লিখে ফেলি ঠান্ডা এটা পানির গুণ, কিন্তু না, পানির গুণ এই তিনটির মধ্যে পড়ে না। পানির 3টি গুণ আছে, তার মধ্যে তরল, হ্যাঁ, তোমার হচ্ছে কঠিন এবং বায়বীয়। ওকে, তাহলে এটা উত্তর কি হবে? গুণবাচক। তারপরে আমরা দেখি 94 নম্বরটি, পাথরের মূর্তি। আমরা জানি পাথর এটি একটি উপাদান, তাই না? বলো, পাথর কি? উপাদান, অর্থাৎ এটি হবে উপাদানবাচক বিশেষণ। ওকে, তারপরে হচ্ছে তোমার নীল আকাশ। নীল, এটা একটা নীল কিসের নাম? রঙের নাম। যেহেতু রঙের নাম বুঝলে কি হয়? রঙের নাম বিষয় হচ্ছে বর্ণবাচক বিশেষণ হয়। ওকে, তাহলে নীল একটি রঙের নাম, যেহেতু এটি কি হবে? তোমার হচ্ছে বর্ণবাচক বিশেষণ। ওকে, তারপরে আমরা দেখি তোমার 96 নম্বরটি, গুণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? গুণের নাম বোঝাচ্ছে কোথায়? তুমি দেখো, নিপুণ কারিগর। হ্যাঁ, নৈপুণ্য, এটি একটি কি? গুণের নাম। প্রথম, এটি তো তোমার হচ্ছে কি? প্রথমা, এটি তোমার হচ্ছে পূরণবাচক। তারপর কবে কার কথা, এখানে তোমার হচ্ছে না। সবুজ, এটি হচ্ছে তোমার বর্ণবাচক বিশেষণ, অর্থাৎ উত্তর হবে কোনটি? খ, অর্থাৎ নিপুণ কারিগর। তারপরে দেখো 97 নম্বরটি, কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? অসমাপিকা ক্রিয়ার মধ্যে তোমার হচ্ছে 3টি আছে। আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম অসমাপিকা ক্রিয়া 3 প্রকার। এর মধ্যে একটি হচ্ছে তোমার ভূত অসমাপিকা, ভাবী অসমাপিকা এবং শর্ত অসমাপিকা। সুতরাং এই 3টি উত্তর সঠিক, অর্থাৎ উত্তর হবে সবগুলোই। তারপরে দেখো 98 নম্বরটি, নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? অর্থাৎ অকর্মক ক্রিয়া আছে কোনটিতে? কে সে বই পড়ছে, লতা ঘুমায়, তিনি আমাকে বই দিলেন, সে গল্প লিখছে। দেখি আমরা এখানে কোথায় তোমার হচ্ছে অকর্মক ক্রিয়া আছে? এখানে বলছে বাক্যগুলোতে কোনটিতে অকর্মক ক্রিয়ার উদাহরণ? অকর্মক ক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে অকর্মক কাকে বলে? যেখানে কোনো কর্ম নেই, অর্থাৎ লতা ঘুমায়। এখন এখানে কিন্তু আমরা উত্তর পাচ্ছি না কোথায় ঘুমায়, কিংবা এ নিয়ে আর এক্সট্রা কোনো উত্তর নেই। যেহেতু এখানে এই ঘুমানো বিষয়টি নিয়ে এক্সট্রা কোনো তথ্য নেই, অর্থাৎ এখানে কর্ম নেই। এটি নিয়ে যদি একটু বেশি বড় করে বলি, একটু বেশি লম্বা হয়ে যাবে, এটি নিয়ে আমি বলতে চাই না। গত ক্লাসে মোটামুটি এখানে বলা হয়েছে কর্ম থাকা বা না থাকার বিবেচনায় এটি 3 ভাগে বিভক্ত: অকর্মক, সকর্মক এবং দ্বিকর্মক। এখানে কর্ম নেই বলে এটি অকর্মক। বুঝতে পারছো বিষয়? তারপরে আমরা দেখি, যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে কি বলে? অর্থাৎ যেটি বললে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়ে যায় তাকে বলে সমাপিকা ক্রিয়া। কি বলে? সেটিকে বলে হচ্ছে সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, আর যেটি দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না তাকে কি বলে? অসমাপিকা ক্রিয়া। কি বলে বলো? অসমাপিকা ক্রিয়া।
ওকে, তারপর অস্বাভাবিক ক্রিয়ার উদাহরণ কোনটি? অস্বাভাবিক কয় ধরনের হয়? আচ্ছা, অস্বাভাবিক তো কয় ধরনের বলে ফেলছি আমরা, 3 ধরনের। কি কি? এই যে ভাবী অস্বাভাবিকা, ভূত অস্বাভাবিকা এবং শর্ত অস্বাভাবিকা। ওকে, তারপরে আমরা 101 নম্বরে চলে যাই। সেখানে হচ্ছে ভূত অস্বাভাবিক ক্রিয়া রয়েছে কোন বাক্যে? ভূত মানে কি জানো? ভূত মানে অতীত। এবার কোন একটি কাজ করলে পরে মজা লাগে, এরকম একটা হবে আর কি, বুঝছো? তাহলে সে গান শিখতে রাজশাহী, যেহেতু ভবিষ্যৎ। গান করলে তার মন ভালো থাকে, এটাও ভবিষ্যৎ। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে এই গান করলে, এটা ভবিষ্যৎ নয় বরং এটা শর্ত। তারপরে সে গান করে আনন্দ পায়, এই যে এটি উত্তর। গানটা করে মজাটা পায়, বুঝতে পারছো? তুমি গান করলে আমিও করব, এটাও কি শর্ত। সুতরাং উত্তর হবে গ, সে গান করে আনন্দ পায়। তারপর বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার, মানে কর্ম থাকা না থাকার বিবেচনা কয় প্রকার? আমরা জানি 3 প্রকার, অকর্মক, সকর্মক এবং দ্বিকর্মক। ইতিমধ্যে বলে ফেলছে এটা। তারপরে দেখো 103, শিক্ষক ছাত্রকে বই দিলেন। এখানে ছাত্রকে পদটি কি? ভালো করে খেয়াল করো। আমরা দুটি প্রশ্ন দ্বারা কর্ম বের করতে পারি, এটা কি আর এটা কাকে। মনে রাখবা, কি দ্বারা প্রশ্ন করলে এটা হলো প্রধান, এটা কি প্রধান। আর যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, এটা হচ্ছে অপ্রধান, অর্থাৎ গৌণ। তুমি চিন্তা করে দেখো, এখানে প্রশ্ন করি আমরা, দিলেন কি দিলেন? বই, অর্থাৎ এটাই হচ্ছে প্রধান কর্ম। কাকে দিলেন? ছাত্রকে, তাহলে এটা কি কম গুরুত্বপূর্ণ, অর্থাৎ গৌণ কর্ম। আশা করি তোমরা বুঝতে পারছো এটি কি হবে তাহলে, গৌণ কর্ম। গৌণ কর্মের বিষয়টি বুঝছো? গৌণ মানে কি কম গুরুত্বপূর্ণ, মুখ্য মানে কি অনেক গুরুত্বপূর্ণ। এই তারপর দেখো, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। রাখাল কি গরুকে ঘাস খায়? না, খায় না, খাওয়ায়। আমরা এটা নিয়ে বলছিলাম প্রযোজক ক্রিয়া কাকে বলে, যে ক্রিয়াটি নিজে না করে করায়। তাহলে গরুকে সে খাওয়াইতে নিয়ে গেছে, সে খাইতে না। গরু, রাখাল ঘাস খায় না, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, প্রযোজক ক্রিয়া। আশা করি তোমরা এটাও পারবে। ফাইন, তারপরে আমরা দেখি 105 নম্বরটি। 105, কমে আসা কোন ক্রিয়া? দেখো, কমে আসা দুটি ক্রিয়া একসাথে, তাই যৌগিক ক্রিয়া। মনে রাখবা, যেখানে দুটি ক্রিয়া পাশাপাশি থাকে সেটাকে যৌগিক যৌগিক ক্রিয়া বলে। যেমন হাসতে দেখো, গাইতে দেখো। দেখো, হাসতে আবার দেখো ক্রিয়া, যৌগিক ক্রিয়া। গাইতে আবার ক্রিয়া, আবার দেখো ক্রিয়া, অর্থাৎ এগুলো যৌগিক ক্রিয়ার উদাহরণ। তারপরে দেখো, মিছিলটি সামনে এগিয়ে যাচ্ছে। এই দেখো, সামনে যায়, তাহলে সামনে যায় হচ্ছে ক্রিয়া, আর সাম্যটা একটা অবস্থা। এই অবস্থা অর্থাৎ বিশেষণটি ক্রিয়াকে বিশেষায়িত করায়, এটি ক্রিয়া বিশেষণ। কিন্তু সামনে একটা স্থান না, সামনে পেছনে, এটি স্থান বোঝা নয়, এটা স্থানবাচক বিশেষণ। বুঝতে পারছো বিষয়? ফাইন। তারপরে দেখছো, কি, যে, বা, তো প্রভৃতি কোন ধরনের ক্রিয়া বিশেষণ? আমরা তোমাদের গত ক্লাসে বলছিলাম, মা আগে কি যে বানাতো, কি, যে, বা, না, তো, এগুলো পদানু ক্রিয়া বিশেষণ। কি ক্রিয়া বিশেষণ? পদানু। অর্থাৎ উত্তর আমরা এটা পারি আগে থেকেই, 108। ফাইন, তোমরা এখন তুলনামূলক কম কেমন করছো দ্রুত কমেন্ট করো। মরি তো মরবো, বাকি তো কোন ধরনের ক্রিয়া বিশেষণ? মাত্র আমরা পড়লাম তো, কি, যে, বা, না, তো, কি, যে, বা, না এবং তো, এগুলো পদানুক্রিয়া ক্রিয়া বিশেষণ। তারপরে দেখো, আহ অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? আমরা জানি 2 ভাগে ভাগ করা যায় অনুসর্গকে। কি কি? একটা ক্রিয়াজাত অনুসর্গ আর একটা সাধারণ অনুসর্গ। তাহলে কি কি? সাধারণ অনুসর্গ এবং ক্রিয়াজাত। প্রশ্নে যদি আসে যে অনুসর্গের প্রকারভেদ নিচের কোনটি, বা অনুসর্গের রূপভেদ নিচের কোনটি? সাধারণ এবং ক্রিয়াজাত। ওকে, তারপরে দেখো 110, কোনটি অনুসর্গের উদাহরণ? আপন, তুমি। অনুসর্গ বলতে আমরা কি বুঝি? প্রিপোজিশনের বাংলা অর্থ। অর্থাৎ আমরা একটু দেখি যে অভিমুখ, এটা আমরা হুবহু দাগ দিয়ে বলছিলাম টু, কাছে মানে উইথ, সাথে, কাছে। বুঝতে পারছো বিষয়? এই তার মানে এটি উত্তর হবে কোনটি? গ। তারপরে আমরা দেখি, দেখো, ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? ক্রিয়াজাত অনুসর্গ মানে ক্রিয়ার সাথে আছে। যদি নাম শব্দের সাথে কোন অনুসর্গ যুক্ত হয় সেটা হচ্ছে সাধারণ অনুসর্গ, আর ক্রিয়ার সাথে হলে ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে এখানে ক্রিয়াজাত কোথায় আছে? দেখো, বহুদিন ধরে। দেখো, বহুদিন ধরে অপেক্ষা করছি, ধরে ক্রিয়া। এই দাঁড়াও, বহুদিন ধরে অপেক্ষা করছি, এখানে ধরে ক্রিয়া আর অপেক্ষাটি অনুসর্গ, অর্থাৎ এটি ক্রিয়াজাত অনুসর্গ। বুঝতে পারছো বিষয়? ওকে, তারপরে আমরা দেখি, ধরো, যোজক কাকে যুক্ত করে? এখানে যোজক কাকে যুক্ত করে? যোজক যুক্ত করে পদকে, বাক্যকে, বর্ণকে, সবগুলো উত্তর সঠিক। পদ কিভাবে করে? আম ও জাম, এই দুটি পদকে যুক্ত করলো। বাক্য, তুমি খাও রুটি আর আমি খাই ভাত। এই দেখছো দুটি বাক্যকে। বর্ণ, আমরা যদি বলি ল, ল ও চ, এই দুটি ব্যঞ্জন বর্ণ, তাহলে ল ও চ, এই যে ও, এটি কাকে যুক্ত করছে? বর্ণকে, অর্থাৎ উত্তর সবগুলোই সঠিক। তারপরে আমরা দেখি 113 নম্বরটি, বিরোধ যোজক আছে কোন বাক্যে? বিরোধ যোজক কাকে বলে? মানে একটি ঘটনা ঘটছে এরকম, দেখো ছেলেটি ভালো করে পড়েনি, তার মানে কিন্তু রেজাল্ট খারাপ করবে। বলতেছে কিন্তু রেজাল্ট ভালো করছে, দেখছো উল্টে গেল না? এই কিন্তুটাকে বলা হয় বিরোধ যোজক। বুঝতে পারছো বিষয়? এবার দেখো কোথায় আছে এটি। হ্যাঁ, লোকটি শিক্ষিত তবে সৎ নন। এবার তুমি চিন্তা করে দেখো কোনটি উত্তর হবে। হ্যাঁ,
কোনটি উত্তর হবে? লোকটি শিক্ষিত তবে সৎ নন। কেন? কারণ লোকটি শিক্ষিত, এ তো সৎ হওয়ার কথা ছিল, কিন্তু সৎ না, অর্থাৎ এইটি হচ্ছে বিরোধ যোজক। ওকে, তারপরে আমরা দেখি 114, কোন যোজক কার্য কারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ করে? কার্যকারণ বলে একটা ঘটনা ঘটছে, এটার কারণে এটা হচ্ছে। যেমন আগুন লেগেছে, দেখো তার হাত আগুনে পড়েছে তাই পুড়ছে। দেখছো আগুনে পড়ছে, এটার কারণে ওটা করতেছে না। এটা হচ্ছে কার্যকারণ বোঝাতে ব্যবহৃত হয়। ফাইন কারণ যোজক। তারপরে কোন যোজক, এই রে এখানে তাহলে এটা হলো না। কারণ যোজক বুঝতে পারছি আমরা, কার্যকারণ মানে কারণ যোজক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। মানে একটির কারণে যখন আরেকটি হয় সেটি কারণ যোজক। তারপর আমরা দেখি 115, কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়? একে অন্যের পরিপূরক, এটা দেখো, এটার কারণে ওইটা। যিনি তোমাকে বানালেন তিনিই তোমার রব। দেখছো যিনি তোমাকে বানালেন, এখানকার যিনি তিনির সাথে কানেক্টেড, আর যিনি তিনি সাপেক্ষ, এটিকে বলা হয় সাপেক্ষ যোজক। আশা করি বুঝতে পারছো তোমরা এটাও। তারপরে আমরা দেখি, দেখো বসার সময় নেই, ভাই যেতে হচ্ছে না তাই যেতে হচ্ছে। বসার সময় নেই তাই যেতে হচ্ছে। দেখো বসার সময় নেই, ঠিক এই কারণে যেতে হচ্ছে, অর্থাৎ এটি কারণ যোজক। বুঝতে পারছো? যদি একটি ঘটনা কোনো কারণে করতে হয় তাহলে সেটি হয় কারণ যোজক। কথা ক্লিয়ার? তারপরে আমরা দেখি, দেখো 17, বিকল্প যোজকের ব্যবহার হয়েছে নিচের কোনটিতে? বিকল্প বলতে দুটির একটি বোঝাবে। এবার তুমি দেখো বিকল্প বলতে আমরা বলি না এটা নাকি ওটা এরকম। তাহলে আমরা এখানে দেখতে পাই তোমার হচ্ছে চা না হয় কফি খান। দেখছো চা এটা খাবে না হয় ওইটা। এই যে দুটির মধ্যে একটি বিরোধ বোঝাচ্ছে, তোমার হচ্ছে বিকল্প বোঝাচ্ছে। সুতরাং চা না হয় কফি, এটি হচ্ছে বিকল্প যোজকের উদাহরণ। আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়? আবেগ শব্দ ব্যবহৃত হয় স্বাধীনভাবে, মানে মনের খুশিতে হঠাৎ করে বলে ভালো করেছো, যদি বলে বেশ, বাহ, এই শব্দগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ তোমার হচ্ছে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ক, স্বাধীনভাবে। তারপর দেখো নিচের কোনটি সঠিক? এটাকে আমরা একটু ব্যাখ্যা করে বলি। হ্যাঁ, এটি কি সিদ্ধান্ত আবেগ? মানে এটি কোন সিদ্ধান্ত দিচ্ছে? হ্যাঁ অবশ্যই, গত ক্লাসে তোমাদেরকে বলছে হ্যাঁ এটি কি সিদ্ধান্ত আবেগ? না 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 না, এটিও কি সিদ্ধান্ত আবেগ। কিন্তু সাবাস, এটি আবার আতঙ্ক আবেগ হয়? জীবনেও না। হা, এটি কি দুঃখের? বিস্ময় কেমনে আবার? আরে করুণা আবেগ। আরে তুমি আবার কখনো এলে এখানে? আরে বিস্ময়। বুঝতে পারছো? অর্থাৎ উত্তর হবে কোনটি? উত্তর হবে ক। ওকে, তারপরে দেখো সম্বোধন আবেগ আছে কোন বাক্যে? সম্বোধন, ওহে, কি বলছি শুনছো? দেখো এই যে ওহে সম্বোধন করা হচ্ছে না, ডাকা হচ্ছে না, এটিকে হয়তো তোমাদেরকে বলা হয় হারফে নাদা, অর্থাৎ সম্বোধন বাচক যে শব্দ। এই ওহে কি বলছি শুনছো, এখানে তোমার সম্বোধন করে ডাকা হয়েছে। তোমরা দেখবা এটি তোমার হচ্ছে বিভিন্ন কবরস্থানে এরকম লেখা থাকে, ওহে পথিক একবার আমিও তোমার মতো এমন ছিলাম, আজকে আমি কবরে, এভাবে লেখা থাকে কিন্তু। দেখছো? তাহলে ওহে এটি সম্বোধন পদ। তারপরে দেখো নিচের কোনটি অলংকার আবেগ? মানে অলংকার আবেগ কাকে বলে? যে আবেগ শব্দটি বাদ দিয়ে দিলে বাক্যের কোনোই ক্ষতি হয় না। এখান থেকে তুমি যদি এই এই তোমার হচ্ছে এখান থেকে এই আবেগটি বাদ দাও, হে বন্ধু তোমাকে অভিনন্দন, বাক্যের সৌন্দর্য হারায়। তারপরে আহা বেচারার এত কষ্ট, বাক্যের সৌন্দর্য হারায়, কি বিপদে পড়ে গেল। কিন্তু তুমি বলো দূর পাগল, এটা বাদ দাও, এই কথা কি বলতে আছে? তার মানে পুরো বাক্যটিতে এই কথাটার কোনো মানে নাই। এটাই হচ্ছে অলংকার। মানুষ অলংকার কেন পড়ে? না পড়লে কোনো ক্ষতি হবে না, সৌন্দর্য বর্ধনের জন্য। বুঝতে পারছো বিষয়? অর্থাৎ যে অলংকারটি সৌন্দর্য বর্ধন করে এটি কি বলা হয়? তোমার অলংকার আবেগ। ওকে, অর্থাৎ এখানে উত্তর হবে কোনটি? ঘ। তারপরে 122, দূর, এই কথা কি বলতে আছে বাক্যটিতে কোন ধরনের আবেগ ব্যবহৃত হয়েছে? এটা তো আমরা বলে ফেলছি মাত্রই, অলংকার আবেগ, অর্থাৎ এটির উত্তর পেয়ে গেছি আমরা। তারপরে আমরা দেখি 123, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? একাধিক, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত, এটা বর্গ বলে আমরা জানি। হ্যাঁ, অনেকগুলো শব্দ একসাথে হলে এটা একটা বর্গ, এই বর্গ ওই বর্গ ওই বর্গ। যেমন ক খ গ ঘ, অনেকগুলো বর্ণ ছিল না, সেটাও তো একটা বর্গ, ক বর্গ। অর্থাৎ অনেকগুলো পদ একসাথে হলে সেটাকে বলা হয় বর্গ। খ সঠিক। 124 দেখো, বর্গের নাম কোনটি? বর্গের নাম কি অনুযায়ী হয়? বর্গের নাম কি বাক্য অনুযায়ী হয়, বর্ণ অনুযায়ী হয়, ধ্বনি অনুযায়ী? না, পদ অনুযায়ী। যেমন বিশেষ্য বিশেষ্য মিলে বিশেষ্য বর্গ, বিশেষণ বিশেষণ মিলে বিশেষণ বর্গ, অর্থাৎ পদ অনুযায়ী হয়। ওকে, আশা করি তোমরা এটি পারবে। তারপরে দেখো 125, বেঁচে থাকার মতো সামান্য কটা টাকা বেতন পায়? বেঁচে থাকার মতো শব্দগুচ্ছ কোন ধরনের বর্গ? দেখো বেঁচে, এটা একটা অবস্থা, থাকার এটি একটি অবস্থা, মতো এটি একটি অবস্থা, অর্থাৎ তিনটি হচ্ছে বিশেষণ। আর এই বিশেষণটিকে পাই, এই যে পাই, এই ক্রিয়াটি বিশেষায়িত করতেছে, তাই এটা কি হবে? ক্রিয়া বিশেষণ বর্গ। কি হবে বলো? ক্রিয়া বিশেষণ বর্গ। অর্থাৎ যে বিশেষণ বর্গটি ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ বর্গ। আশা করি তোমরা বুঝতে পারছো।
অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি, বাক্যে কোন অংশ বিশেষ্য বর্গ? এখানে অসুস্থ ছেলেটি এটি বিশেষ্য বর্গ। কিভাবে? আমি তোমাদের বিশেষ্য বর্গটি একটু বলে দিচ্ছি কিভাবে কিভাবে হয়। বিশেষ্য এবং বিশেষ্য মিলে বিশেষ্য বর্গ, সহজ কথা। বিশেষণ এবং বিশেষ্য মিলেও বিশেষ্য বর্গ। তাহলে এখানে দেখো অসুস্থ বিশেষণ এবং ছেলেটি বিশেষ্য, অর্থাৎ এটি হবে বিশেষ্য বর্গ। তারপর আমরা দেখি 127 নম্বরটি। তোমরা কিন্তু তোমাদের মতো কমেন্ট চালিয়ে যাও। আমার ভাই এখন খেলছে, বাক্যে আমার ভাই এটি কি? এটিও হচ্ছে বিশেষ্য বর্গ। দেখো আমার ভাই, এখানে আমার ভাই সম্বোধন পদ, সম্বোধন পদ যুক্ত হলেও এটি হয় বিশেষ্য বর্গ। ঠিক আছে, তিনটি বিশেষ বর্গ হয়, বিশেষ্য প্লাস বিশেষ্য, বিশেষণ প্লাস বিশেষ্য, সম্বোধন প্লাস বিশেষ্য, এটি হলে তোমার হচ্ছে বিশেষ্য বর্গ হয়। 128 নম্বরে চলে আসছি আমরা। ওকে, নিচের কোনটি ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ? দেখো ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ কোনটি? হ্যাঁ, সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। এখানে খেয়ে আর ঘুমিয়ে কি অবস্থা? হ্যাঁ, আর কাটাচ্ছে, এই ক্রিয়াটি কি বিশেষায়িত করতেছে, অর্থাৎ এখানে বিশেষণটি ক্রিয়াকে বিশেষায়িত করায়, এই বর্গটি ক্রিয়া বিশেষণ বর্গ। ওকে, তারপরে দেখো পরিচিত উদ্দেশ্য বিধেয়, বাক্যের দুটি অংশ, একটি কি কি? একটি হচ্ছে তোমার উদ্দেশ্য, আর একটি কি বিধেয়। উত্তর এখানে উদ্দেশ্য এবং বিধেয়, গ নম্বরটি হবে। তারপরে আমরা জানি সাবজেক্ট এবং অবজেক্ট, যেটা সমস্যা নেই। বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে? অবশ্যই বাক্যের শুরুতে বসে। সাবজেক্ট কোথায় বসে? বাক্যের শুরুতে। এটি নিয়েও তোমাদেরকে কথা বলতে হবে না, আশা করি তোমরা এটা পারবে। তারপরে দেখি আমরা, এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এখানে এইসব মিলিয়ে বর্গটি কি? মানে এইসব মিলিয়ে এটি কি বলা হয়? বিধেয় প্রসারক। ঠিক আছে, এটি ব্যাখ্যা দিলে অনেক বেশি সময় লাগবে, যে কারণে এটার ব্যাখ্যা দিচ্ছি না। বাক্যের বিধেয় অংশকে সাধারণত কি থাকে? বিধেয় অংশে কি থাকে? বিধেয় অংশ অবশ্যই কি থাকে? ক্রিয়া থাকে, মানে অবজেক্টিভ ক্রিয়া থাকে, অবজেক্ট হিসেবে ক্রিয়া থাকে বাংলায়। দেখো আমি ভাত খাই, লাস্টে কি আছে বলো? খাই, ক্রিয়াটি, অর্থাৎ অবজেক্ট হিসেবে কি থাকে? ক্রিয়া থাকে। আশা করি বুঝতে পেরেছো। অবজেক্ট হিসেবে থাকে ক্রিয়া। ওকে, তারপরে দেখো নিচের কোনটি সাপেক্ষ যোজক? নিচের কোনটি সাপেক্ষ যোজক? সাপেক্ষ যোজক হচ্ছে তোমার, আমরা জানি যে যা তা যেখানে সেখানে যিনি তিনি, এটা সাপেক্ষ যোজকের উদাহরণ। তাহলে উত্তর হবে খ। সাপেক্ষ কাকে বলে? যখন একটি সাপেক্ষে আরেকটি হয় সেটিকে বলা হয় সাপেক্ষ যোজক, অর্থাৎ যিনি তিনি, যখন তখন যেখানে সেখানে, যদিও তো বইগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। নিচের কোনটি জটিল বাক্য? জটিল বাক্যের স্ট্রাকচার কি? ওই যে সাপেক্ষ যোজক থাকে। তুমি দেখো তো সাপেক্ষ যোজক কোথায় আছে? এখানে যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, উত্তর আমরা পেয়ে গেছি। এবার আমরা অন্য টপিকে যাই। দেখছো, তাহলে সাপেক্ষ যোজক থাকে সাধারণত জটিল বাক্য হয়। তারপরে দেখো জটিল বাক্যে সরল বাক্যের রূপান্তরের সময় কি বাদ দিতে হয়? মাত্রই তো বললাম সাপেক্ষ সর্বনাম বাদ দিতে হয় বা সাপেক্ষ যোজক। এই দেখো সেম উত্তরটি আমরা আবার পেয়ে গেছি। বুঝতে পারছো? সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক থাকলে এগুলো বাদ দিলে কি হয়ে যায়? সরল হয়ে যায়। যেমন আমরা এটা উদাহরণ দিচ্ছি না, তোমরা পারবে। তারপর দেখো আমরা দেখি দোষ করেছো অতএব শাস্তি পাবে। দেখো দোষ করেছো, এই বাক্যটি স্বাধীন, শাস্তি পাবে, এটি স্বাধীন। আর এই দুই স্বাধীন বাক্যকে কানেক্ট করছে অতএব, অর্থাৎ সুতরাং দুটি স্বাধীন বাক্যকে যে কানেক্ট করে এটি কি? এটি হচ্ছে যৌগিক বাক্য। এখন বলছি এটা জটিল কি হবে? যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে, এই যে সাপেক্ষ সর্বনাম লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ উত্তর হবে খ। এবার দেখো তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। দেখো টাকা আছে, দান করাটা তার উপরে ফরজ না, কিন্তু করে না, তাহলে এটার বিরুদ্ধে চলে গেল না? তাহলে টাকা আছে কিন্তু করেন না, এখানে এটাকে কি বাক্য বলে? যেহেতু কিন্তু এটা পুরো বাক্য দুটিকে কানেক্ট করেছে, অর্থাৎ এটি দুটি স্বাধীন বাক্যকে কানেক্ট করায়, এটি একটি যৌগিক বাক্য। যে তোমার হচ্ছে যে বাক্য দুটি স্বাধীন বাক্যকে যুক্ত করে তাকে কি বলা হয়? যৌগিক বাক্য। ওকে, তারপরে আমরা দেখি, চলো কোনটি যৌগিক বাক্য? বিপদ যৌগিক বাক্য, আমরা তো বলছি দুটি স্বাধীন বাক্য একসাথে হবে, তাহলে সেক্ষেত্রে কোনটি হবে? বিপদ এবং দুঃখ একসাথে আসে। তোমাদের এটা কিছুটা কনফিউজ হতে পারো, তোমরা এটা টানা মুখস্থ করে ফেলবা। এটি একটি যৌগিক বাক্য, কারণ এটা নিয়ে ব্যাখ্যা করলে মিনিট 2 মিনিট লেগে যাবে, তাই এটা আমি ব্যাখ্যা দিচ্ছি না, তোমরা এটা মনোযোগ দিয়ে পড়ে ফেলবে। বিপদ এবং দুঃখ একসাথে আসে, দেখে এটিকে সরল সরল মনে হয়, কিন্তু না, ওর ভিতরে পেঁচ আছে। এটি যৌগিক বাক্য। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। মেঘ গর্জন করলে, তাহলে দেখো এখানে বাক্যটি শেষ হয়নি, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, পুরোটি এক বাক্যে পরিণত, অর্থাৎ এটি হচ্ছে একটি সরল বাক্য। ঠিক আছে, তারপরে দেখো শব্দের আভিধানিক অর্থই কি? শব্দের আভিধানিক অর্থই হচ্ছে বাচ্চার্থ। শব্দের আভিধানিক অর্থই কি বলো? বাচ্চার্থ। আমরা এটা কিভাবে মনে রাখবো?
ধরো একটি শব্দ বলার সাথে সাথে তোমার মাথায় যে বোধ বেশি ওঠে, তোমাকে বলা হচ্ছে তোর মাথাটা ফাটিয়ে ফেলবো, তো মাথা বলতে বলতে তোর মাথায় কি বেশি উঠছে? মাথাটা। এটিকে বলা হয় শব্দের বাচ্চার্থ। আর যখন এই অর্থ ছাড়িয়ে অন্য অর্থে বিপরীত হয় সেটাকে বলা হয় লক্ষ্যার্থ। সেটাকে কি বলা হয়? যেমন ধরো বলতেছে এই লোকটি গ্রামের মাথা, তার মাথা নেড়া করে রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে। এবার তুমি দেখো, মাথা নেড়া করে অর্থাৎ মাথাটা নেড়া করে রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, আর সেই লোকটি কি? গ্রামের প্রধান। বুঝতে পারছো? তাহলে নিজ অর্থকে ছাড়িয়ে অন্য লক্ষ্যে বিপরীত হলে এটিকে বলা হয় লক্ষ্যার্থ। কি বলা হয়? লক্ষ্যার্থ। এটা আমরা বলে ফেলছি অলরেডি। তাহলে বক্তা তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্চার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে সেটির নাম কি হয়? মাত্রই তো বললাম আমরা, লক্ষ্যার্থ। বুঝতে পারছো বিষয়? ফাইন। তারপরে আমরা দেখি, চলো।